লাইভটা চেক করে নিন। লাইভ চলে আসে, দেখেন আপনাদের ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে কিনা। ঠিক আছে, আমি পাবলিক করে দিচ্ছি। ওকে, সব ঠিক আছে, ইনশাআল্লাহ শুরু করতে পারি ফর্মালি। জি, শুভ অপরাহ্ন সবাইকে। এবং আজকের আমাদের যে একটি আলোচনা অনুষ্ঠান হচ্ছে সেটা হচ্ছে বিদেশে উচ্চশিক্ষা, এবং এই আলোচনা অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় এফ মোহাম্মদ সাইফুল আজম, উনি পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট চাইনিজ, জি পিএইচডি রিসার্চ ফেলো অ্যাট দ্য চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স এবং লিয়েজ অফিসার হিসেবে আছে ইয়াপার্ড এশিয়া এন্ড দ্য প্যাসিফিক কোঅর্ডিনেশন ইউনিট একাডেমিক স্টাফ অ্যাট ইউডা। জি, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা। সবাইকে একসাথে পেয়েও ভালো লাগছে, আর মনে হচ্ছে যে সুন্দর আমরা একটা ভালো ডিসকাশন করতে পারবো আজকে। জি ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। এরপরে আছেন আমাদের শাহজুরান সোহাগ স্যার, উনি পিএইচডি ফেলোতে আছেন কাতে, অ্যাসোসিয়েট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আপনাকে স্বাগতম। ধন্যবাদ মুকুল আপনাকে। সবাইকে একসাথে দেখতে অনেক ভালো লাগছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, অনেকদিন পর সবার সাথে দেখা হলো, আশা করি ভালো একটা ডিসকাশন হবে। এরপর আমাদের মধ্যে উপস্থিত আছেন আসমা আক্তার, পিএইচডি ফেলো, নানজিং এগ্রিকালচার ইউনিভার্সিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্স। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার, সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগছে। এরপরে আছেন মল্লিকা রয়, পিএইচডি ফেলো হংকং, উনি আছেন সিটি ইউনিভার্সিটিতে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, চিটাগং ইউনিভার্সিটি। ধন্যবাদ আপনাকে, আমার ভালো লাগছে এরকম একটা ডিসকাশনে আসতে পেরে। জি, ধন্যবাদ আপনাকে। এরপরে আমাদের মাঝে উপস্থিত আছেন মিস্টার ফজলুল হক, উনি এমএস থামাসাস ইউনিভার্সিটি থাইল্যান্ড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ এগ্রি বিজনেস এন্ড মার্কেটিং, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে এ ধরনের একটা বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক প্রোগ্রামে আসতে পেরে নিজেকে ভালোই লাগছে। বিশেষ করে আমার পুরাতন অনেক কোয়ালিগ, যেমন সোহাগ স্যারকে অনেকদিন দেখি না, লাইভে এসে দেখলাম, আসমা পাকে অনেকদিন স্যারকে দেখে, আমার বাইরের লোকজন যাদেরকে দেখি তাদের ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা এবং রমজান মুবারকের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আশা করি একটা ফ্রুটফুল ডিসকাশন। জি, ধন্যবাদ এবং সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আসলে আমরা যখন বিদেশে উচ্চশিক্ষাতে যাই, বাংলাদেশে যারা আমরা স্টুডেন্ট, আসলে আমাদের নানা ধরনের ইনফরমেশন প্রয়োজন হয়, যে আসলে আমরা যে ইউনিভার্সিটিতে যাব সেই ইউনিভার্সিটিটার মান কিরকম, আমি যে আমার যে কোয়ালিফিকেশন সেটা কোন বিশ্ববিদ্যালয়ের সাথে আমার ম্যাচ করবে। একটা দেশ বিভিন্ন ধরনের স্কলারশিপ দেয়, কোন স্কলারশিপটা আমার জন্য সুইটেবল হবে এবং কি কি ধরনের ভর্তির শর্ত আছে। অনেকে আবার যারা সেটেল হতে চায় দেশের বাইরে, যে আমি পড়াশোনা করার পরে আমি ওখানে কোনো পিআর সুবিধা পাবো কিনা, বা আমি যারা হয়তো বা পার্শিয়াল স্কলারশিপ পায় তারা চিন্তা করে ওখানে আমি পার্ট টাইম জব পেয়ে কোনো ধরনের আমি পড়াশোনা চালিয়ে যেতে পারবো কিনা। নানা ধরনের আসলে কোশ্চেনের অবতারণা হয়। এই জন্য আমি আসলে সবাইকে আসলে বিভিন্ন দেশের যে অভিজ্ঞতার জন্য আজকে মিলিত হয়েছি। বিশেষ করে আজকে যারা আলোচনা আছেন তাদের মধ্যে যেটা চাইনিজ বলবো এডুকেশন সম্পর্কে তারা ভালো মতো জানেন, এবং যেহেতু তারা ওখানে স্টাডি করছেন, আমাদের মিস্টার মোহাম্মদ শফিউল আজম, শাহজুরান সোহাগ এবং আসমা আক্তার। তো
এবং সাথে আমাদের ফজলুল হক আছেন, উনি থাইল্যান্ড এবং হচ্ছে জার্মানিতে দুই জায়গায় তার পড়াশোনার অভিজ্ঞতা আছে, এবং আমাদের হংকং সিটি ইউনিভার্সিটি সংযুক্ত রয়েছেন মল্লিকা রয়। তো আসলে আমি প্রথমেই আসলে অনুরোধ করব যে আমাদের শ্রদ্ধেয় স্যার এফ মোহাম্মদ শফিউল আজম স্যারকে, যে বাংলাদেশে ছাত্রদের চায়নাতে স্কলারশিপ পাওয়ার বিষয়ে অনেক টেকনিক বা কোনো ধরনের যদি কৌশল থাকে এবং কি করণীয় সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে যদি আপনি একটু বলেন আমাদেরকে, তাহলে আমরা সবাই উপকৃত হব। ধন্যবাদ আপনাকে এবং সবাইকে আসসালামু আলাইকুম। এই বিকেলে সবার সাথে কথা হচ্ছে এবং হয়তো অনেকেই লাইভ দেখছেন। তো আর আজকের এই অনলাইন ডিসকাশনটাও আমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর এই আয়োজন করার জন্য আপনাকে এবং অন্য যারা এর সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। চীনে লেখাপড়া করতে আসা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন বা অনেক ধরনের কৌতূহল অনেকের মধ্যেই আছে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কনফিউশনও থাকে যে কি করবে বা কিভাবে করতে পারে। আর সেক্ষেত্রে একটা বড় ব্যাপার হচ্ছে যে ভাষা ব্যারিয়ারের জন্য অনেকে ভাবে যে আসলে কিভাবে আমি অ্যাপ্লাই করতে পারি বা কি করলে ভালো হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যারা এখানে এসেছি তারা আসলে আমাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারি। এবং প্রথমত যদি চীনে পড়াশোনার ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বলতে হয়, তাহলে বলতে হবে যে চীনে আসলে তিনটা জায়গায় আসলে ভাগ করে নেওয়া যেতে পারে। একটা হচ্ছে মেইনল্যান্ড চায়না, আরেকটা হচ্ছে হংকং, আরেকটা হচ্ছে তাইওয়ান। এই তিনটা আলাদা আলাদা সেপারেটলি মানে পড়াশোনার জন্য বা উচ্চশিক্ষার জন্য তিনটাই খুবই ভালো জায়গা। তো প্রথমত যদি আমি বলি চীনের কথা, তাহলে চীনে বেশ কয়েক ধরনের স্কলারশিপ প্রোগ্রাম চলছে। তার মধ্যে চাইনিজ গভর্নমেন্টের একটা স্কলারশিপ প্রোগ্রাম, সেটাকে বলে সিএসসি, চাইনিজ স্কলারশিপ কাউন্সিল। আর আরেকটা হচ্ছে বিভিন্ন প্রভিন্সিয়াল স্কলারশিপ, বিভিন্ন যেমন বেইজিং গভর্নমেন্ট স্কলারশিপ, সিচুয়ান গভর্নমেন্ট স্কলারশিপ, তারপর সাংহাই গভর্নমেন্ট স্কলারশিপ, এরকম বিভিন্ন আলাদা আলাদা প্রভিন্সের গভর্নমেন্টের একটা স্কলারশিপ আছে সেটা। তার বাইরে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড কিছু স্কলারশিপ আছে, সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন স্কিম চালু থাকে, সেগুলো নেওয়া যায়। তাছাড়া আছে হচ্ছে কনফুসিয়াস ইনস্টিটিউটের স্কলারশিপ। এগুলো মেজর স্কলারশিপ যেগুলো চায়নাতে সাধারণত হয়। আর গত বছর 2-3 হয় একটা নতুন স্কিম ওরা চাইনিজ গভর্নমেন্ট শুরু করেছে, সেটা হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ স্কলারশিপ। এটার আন্ডারেও তারা স্কলারশিপ প্রোগ্রাম দিচ্ছে। আর এগুলো হচ্ছে ইন জেনারেল। তার বাহিরে একটা আছে, সেটা হচ্ছে খুবই ডিফারেন্ট এবং সেটা একটা স্পেসিফিক ইনস্টিটিউশনের, সেটা হচ্ছে চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্সের, সেটা হচ্ছে কাস-টোয়াস বলে। চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচার সায়েন্স, এটাকে সংক্ষেপে সিএস কাস, আর টোয়াস হচ্ছে থার্ড ওয়ার্ল্ড একাডেমি অফ সায়েন্স। এদের কম্বিনেশনে জয়েন্ট ভেঞ্চারে একটা স্কলারশিপ প্রোগ্রাম আছে। তো এই কয়েকটা স্কলারশিপ প্রোগ্রামই চায়নাতে মোস্টলি চালু আছে। তো আর স্কলারশিপের বিভিন্ন ভাগ আছে, যেমন ব্যাচেলরে আসা যায়, মাস্টার্স প্রোগ্রামে আসা যায়, পিএইচডি প্রোগ্রামে আসা যায়। ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে সাধারণত স্কলারশিপের ক্ষেত্রে যদি কেউ ভাবে, তাহলে আসলে সেটা বাংলাদেশ গভর্নমেন্টের যে মিনিস্ট্রি অফ এডুকেশনের স্কিমে এবং তাদের সাথে কোলাবোরেটিভ আছে, তার থ্রুতেই অ্যাপ্লাই করে আসতে হয় স্কলারশিপের জন্য। আর হচ্ছে ইন জেনারেল নর্মালি যে কেউ অ্যাপ্লাই করতে পারে, তবে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে না, মানে আন্ডারগ্রেডে যদি আসার প্ল্যান করতে হয়, তাহলে তাকে অবশ্যই একটা প্রায়োরিটি দিতে হয়। সেটা হচ্ছে যে এখানে আন্ডারগ্রেডের মোস্ট অফ দ্য আন্ডারগ্রেড প্রোগ্রাম চাইনিজ ল্যাঙ্গুয়েজে। সো ল্যাঙ্গুয়েজটা এখানে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ব্যাচেলরে যারা আসতে চায়। মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে আছে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। সো যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছে তাদের জন্য এই ধরনের ভয় ভীতির কোনো কারণ নেই বাংলাদেশি যারা স্টুডেন্ট। কারণ হচ্ছে যে ইংরেজি মাধ্যমে এখানে পড়াশোনা করা যায়। শুধুমাত্র যে জিনিসটা অনেক জায়গাতেই দিতে হয় প্রয়োজন সাপেক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেটা হচ্ছে যে তাকে
তার আন্ডারগ্রেডে যে ইংলিশ মাধ্যম ছিল, ইংরেজি মাধ্যম, সেটা একটা প্রফিসিয়েন্সি সার্টিফিকেট তার বিশ্ববিদ্যালয় থেকে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, এরকম একটা সার্টিফিকেট তাকে প্রোভাইড করতে হয়। আর পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ইংলিশ প্রোগ্রামেই আসলে করা হয়, তবে এর মধ্যে একটু এক্সেপশন আছে, সেটা হচ্ছে যে সিনহুয়া ইউনিভার্সিটি এবং পেকিং ইউনিভার্সিটি, এই দুটো ইউনিভার্সিটি আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে টপ র্যাঙ্ক 50টা ইউনিভার্সিটির কথা ধরা হলে এই দুটো ইউনিভার্সিটি অলরেডি এসে যায়, এবং চাইনিজ গভর্নমেন্টের যে টার্গেট, এদের কোয়ালিটি অফ এডুকেশনও খুব ভালো। এখানে এক্সেপশন হচ্ছে যে মাস্টার্স ওর পিএইচডি যেটাই আসুক, মোস্ট অফ দ্য কোর্সেস আর প্রোগ্রামের ক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটা ইম্পর্টেন্ট ভাইটাল ফ্যাক্টর তার অ্যাকসেপ্টেন্স হওয়ার জন্য। সো এখানে এইচএসকি যেটাকে বলা হয় চাইনিজ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এইচএসকে টেস্টটা আসলে কোয়ালিফাইড হতে হয়, তখনই সে অ্যাপ্লাই করতে পারে। এছাড়া অন্য ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, ইংরেজি মাধ্যমই যথেষ্ট। তবে আমার একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে চীনের গবেষণা এবং লেখাপড়ার বর্তমান যে অবস্থা এবং তাদের যে ফিউচার ওরিয়েন্টেড টার্গেট, সেই ক্ষেত্রে আমার বলা হচ্ছে বা বলতে চাই সেটা হচ্ছে যে যারা খুব ভালো ছাত্র, আন্ডার গ্রাজুয়েট শেষ করেছে বা মাস্টার্স শেষ করেছে, গ্রেড ভালো, খুবই ভালো পড়াশোনায় এবং মেরিটোরিয়াস স্টুডেন্ট, তাদের জন্য খুব বড় অপরচুনিটি সেটা হচ্ছে যে এখানে এসে খুব ভালো পারফর্ম করার। বিকজ এখানে তার যদি এডুকেশন ভালো থাকে, তার যদি ইংলিশ এফিসিয়েন্সি ভালো থাকে, তাহলে প্রতিটা ইউনিভার্সিটিতে এবং সে যখন কোনো ল্যাবে আসবে তখন ওই ল্যাবের একটা প্রেফারেন্স পাবে সে, সেটা হচ্ছে যে সে ইংরেজিতে খুবই দক্ষ। সেই দক্ষতাটার কারণে দেখা যায় যে ল্যাবের অন্যরা এবং ইভেন প্রফেসররা তাকে প্রিভিলেজ দেয় বিভিন্ন ধরনের ইংরেজি ওরিয়েন্টেড অ্যাক্টিভিটি গুলো তাকে করানোর, ইভেন রিসার্চ পেপার লেখার বা পেপার রাইটিং করে দেওয়ার জন্য অন্যান্যদের ল্যাবমেটদের। তো সব মিলিয়ে তার একটা সুবিধা হয় যে এই স্কিলটার কারণে ল্যাবের সবাইকে সহযোগিতা করার সুযোগটা তৈরি হয়। এটা হচ্ছে খুবই একটা পজিটিভ সাইন, এবং এখানে ভালো স্টুডেন্টদের অবশ্যই আসা প্রয়োজন আমি মনে করি, কারণ তারা আরো বেশি ভালো পারফর্ম করতে পারবে রিসার্চ এবং গবেষণার ক্ষেত্রে। আর এর বাহিরে যারা আসলে তাদের ক্যারিয়ারটাকে রিসার্চ ফিল্ডে ভাবতে চায় না, এটা একটা অন্য একটা অনেক বড় ব্যাপার, যে সবাই কি রিসার্চার হবে বা সবাই কি রিসার্চ গবেষণা নিয়ে পড়ে থাকবে সারা জীবন, এমনটা না। অনেকে জব নিয়ে ভাবছে, অনেকে বিজনেস করতে চায়। তো এখন গত 2017 সাল থেকে চাইনিজ গভর্নমেন্ট একটা নতুন রুল করছে, বেসিক্যালি 2018 সাল থেকে, সেটা হচ্ছে যে এখানে কেউ যখন পড়াশোনা করতে আসবে, সে পড়াশোনা করার পর শেষ বছর বা শেষ সেমিস্টারে তার সুপারভাইজারের অ্যাপ্রুভাল নিয়ে ইন্টার্নশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, হুইচ ইজ এ পেইড জব। সো 3 to 6 months সে এই পেইড ইন্টার্নশিপ করে যেতে পারবে। এইটা হচ্ছে সবচেয়ে পজিটিভ একটা সাইন, যেটা 2018-তে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য চাইনিজ গভর্নমেন্ট এই রুলসটা করেছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যারা বিজনেস করতে চায়, যে কোনো ধরনের এগ্রি ওরিয়েন্টেড অথবা অন্যান্য ফিল্ডের, আইসিটি ওরিয়েন্টেড, তাদের জন্য প্লাস পয়েন্ট, প্রতিটা মোস্ট অফ দ্য চাইনিজ প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা তাদের ডিফারেন্ট সায়েন্স পার্ক করেছে, যেসব সায়েন্স পার্কে তারা নতুন বিদেশি ট্যালেন্টেড স্টুডেন্টদেরকে, ফরেন স্টুডেন্টদেরকে এন্টারপ্রেনিয়রশিপের জন্য সহযোগিতা করছে। তাদেরকে এন্টারপ্রেনিয়রশিপের জন্য খুব নামমাত্র একটা রেজিস্ট্রেশন ফি, যেটা ফেরতযোগ্য, তাতেই সে তার বিজনেস প্রপোজাল বা আইডিয়া জমা দিয়ে যদি সিলেক্টেড হয়, সে তার বিজনেস ইনিশিয়েট করতে পারে। এবং সরকারি একটা বা গভর্নমেন্টের একটা ফান্ডিং এর কম্পিটিশন আছে, সেগুলোও সে অ্যাটেন্ড করতে পারবে। এবং এই সায়েন্স পার্ক গুলোতে গভর্নমেন্টের ফ্যাসিলিটিতেই সে অফিস স্পেস পাবে 1 to 2 years, ডিপেন্ড অন, একদম ফুল ফ্রি যদি তার প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়। সো সবগুলো সেক্টরই, গবেষণা এবং তার চাকরি এবং ব্যবসা, যে যেই ফিল্ডে আসলে নিজেকে ক্যারিয়ার হিসেবে গড়তে চায়, তার জন্য চায়না এখন বর্তমানে সবচেয়ে এক্সপান্ডিং ফিল্ড আমি মনে করি। আর যদিও এখানে দেখতে পাচ্ছি অনেকেই কৃষিজীবীদের মধ্যে পড়ে গেছে, তো সেই আসপেক্টে যদি বলি, সেটা হচ্ছে চায়নার এগ্রিকালচার নিয়ে আসলে সন্দেহাতীত ভাবে সবাই বলতে পারি যে তাদের পজিশনটা গ্লোবালি কতটা স্ট্রং এবং কতটা
দৃঢ় জায়গায় তারা চলে গেছে। সেখান থেকে যদি আমাদের দেশের কেউ আসে, সেও খুব ভালো পারফর্ম করতে পারবে এবং সে সেই এক্সপিরিয়েন্সটা দেশেও গিয়েও কিছু করতে পারবে বা এখানেও খুব ভালোভাবে নিজেকে এস্টাবলিশ করার সুযোগ আছে। ইভেন পিএইচডি কমপ্লিট করার পরে কেউ কিভাবে ভাববে, পিএইচডি কমপ্লিট করার পরে এখানে প্রচুর প্রফেসররা এখন নতুন নতুন ট্যালেন্ট যারা আছে তাদেরকে পোস্টডকে হায়ার করার চেষ্টা করছে এবং যার বয়স 35-এর নিচে হবে তাকে যে স্যালারি প্রোভাইড করা হয় তা আসলে নিয়ারলি মানে চাইনিজ যদি স্যালারিতে ভাবা হয় তাহলে সেটা কম্পারেটিভলি 15,000 আরএমবি থেকে 20,000 আরএমবি অ্যাট লিস্ট, তারপরে বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী আরো বাড়তে পারে। সো ভালো স্টুডেন্টরা দ্রুত যদি মাস্টার্স পিএইচডি কমপ্লিট করে 35-এর ভিতরে যদি সে পোস্টডকে ঢুকে যেতে পারে, তার জন্য চাইনিজ গভর্নমেন্টেরই বিভিন্ন স্কিমে তাকে খুব ভালো পারফর্ম করার সুযোগ আছে। আর চায়নার বাহিরে যদি বলি, চায়নার মেইনল্যান্ডের বাইরে হংকং এ অবশ্যই একটা খুব ভালো স্কিম আছে হংকং গভর্নমেন্টের, সেটা হচ্ছে যে হংকং গভর্নমেন্ট স্কলারশিপ, যেটার অ্যামাউন্টটাও খুবই ভালো এবং হংকং এ বেশ কয়েকটা ভালো বিশ্ববিদ্যালয় আছে যেগুলোতে পড়াশোনা ভালো। আর তাইওয়ানের ক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল মানের স্কলারশিপ স্কিম তাইওয়ানের আছে যেটাকে বলে টিআইজিপি, তাইওয়ান ইন্টারন্যাশনাল পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম। সেটা খুবই সোফিস্টিকেটেড একটা স্কলারশিপ, প্রেস্টিজিয়াস স্কলারশিপ, তবে সেটার জন্য খুব ভালো কম্পিটেন্ট হতে হবে। অবশ্যই তাকে মাস্টার্স লেভেলে খুব ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স এবং পাবলিকেশন থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এখানে আসার চায়না মেইনল্যান্ডে মাস্টার্স প্রোগ্রামে আসার জন্য আসলে পাবলিকেশন খুব একটা ম্যান্ডেটরি না, তবে পিএইচডি প্রোগ্রামের জন্য মোস্ট অফ দা স্কলারশিপের ক্ষেত্রে 1 থেকে 2টা পাবলিকেশন ভালো জার্নালে থাকা খুবই দরকার। যেটা ভালো জার্নাল বলতে চাচ্ছি ইন্টারন্যাশনাল জার্নালে, তাহলে তার স্কলারশিপটা সিকিউর করা যায়। আর স্কলারশিপের যে অ্যামাউন্টটা প্রোভাইড করা হয় সেটাও তার জীবনযাত্রা চালিয়ে নেওয়ার জন্য ভালো, যথেষ্ট ভালো পরিমাণে স্কলারশিপ দেওয়া হয়, যাতে আসলে একটা ব্যাচেলর স্টুডেন্ট তার লিভিং অ্যালাউন্স গুলো বেয়ার করতে পারবে এবং হয়তো বছর শেষে বা মাস শেষে সে কিছুটা পরিমাণ লাইটলি সেভিংস করার সম্ভাবনা থাকে। তবে ডিপেন্ড করে তার এক্সপেন্স বা লিভিং স্টাইলের উপর, সে কি পরিমাণে করতে পারবে বা কিভাবে করতে পারবে। আর অ্যাকোমোডেশন মোস্ট অফ দ্য স্কলারশিপের ক্ষেত্রে, যেগুলো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ বললাম, সেটার ক্ষেত্রে অ্যাকোমোডেশন আসলে একাডেমি বা ইউনিভার্সিটি প্রোভাইড করে, সো অ্যাকোমোডেশন নিয়ে ভাবার চিন্তা নেই। তবে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের যে স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ, সেগুলোতে আসলে বিভিন্ন ধরনের রেঞ্জ আছে, কোথাও অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়, কোথাও করা হয় না, কোথাও শুধু লিভিং স্পেস দেওয়া হয়। এটা বিভিন্নভাবে বিভিন্ন স্কলারশিপ স্কিম অনুযায়ী ভ্যারি করে। তো সবাইকে মোটামুটি এই জিনিসগুলো সার্চ করতে হয়, করে অ্যাপ্লাই করতে বলবো। এবং সেটার জন্য চায়না স্টাডি ইন চায়না এই ওয়েবসাইটটা এই ধরনের সব ধরনের তথ্য দেওয়া আছে, কোন বিশ্ববিদ্যালয়ে তাকে খুঁজতে হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে কি ধরনের স্কিম আছে, তার রিলেভেন্ট স্কলারশিপ স্কিম গুলো কোথায় কোথায় আছে, তার রিলেভেন্ট সাবজেক্ট কোনটাতে আছে, এই ওয়েবসাইটে গিয়ে সে এই ধরনের বিষয়াদিগুলো জানতে পারবে। এই মোটামুটি সংক্ষেপে আর কি, তাও আমি অনেকক্ষণ বলে ফেললাম। থ্যাংক ইউ সবাইকে। জি থ্যাংক ইউ, মোটামুটি সুন্দর কাভার হয়েছে ইনশাআল্লাহ। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আবার চলে আসবে ইনশাআল্লাহ আপনার কাছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সুন্দর উপস্থাপনা করার জন্য। এখন আমি অনুরোধ করছি হচ্ছে শাহজাহান সোহাগ স্যারকে। আসলে আমরা যখন বিদেশ যেতে চাই, এর আগে আসলে 2টা জিনিস আমাদের খুব প্রয়োজন হয়, স্পেশালি চায়নাতে, যে আমাদের কি রকম সুপারভাইজার হবে বা কিভাবে সুপারভাইজার সিলেক্ট করব, বা আমাদের রিসার্চ প্রপোজালটা কি জিনিস আসলে কভার করলে হয়তো বা সুপারভাইজার এটাকে সুন্দর মনে করবে বলে বিশ্বাস করেন আপনি। জি ধন্যবাদ শাহজাহান সোহাগ স্যার। ধন্যবাদ মুকুলকে এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আসলে যে কোনো বিদেশে পড়াশোনা করার জন্য, ভালো স্কলারশিপ বা বিদেশে ভালো পড়াশোনা করার জন্য প্রথমেই আমাকে সুপারভাইজার সিলেক্ট করতে হবে বা সুপারভাইজার ম্যানেজ করতে হবে। সুপারভাইজার যদি ম্যানেজ হয় তাহলে আমাকে ওই দেশে যাওয়ার একটা গুড অপরচুনিটি তৈরি হয়ে যায়। এখন প্রশ্ন হলো কিভাবে আমি সুপারভাইজার পাবো বা কিভাবে ম্যানেজ করবো। যেটা আজম ভাই কিছুক্ষণ আগে বললেন, স্টাডি ইন কাস বা স্টাডি ইন চায়নাতে সেরকম একটা ওয়েবসাইট দেওয়া আছে। সেই ওয়েবসাইটের ভিতরে
সকল ধরনের ইনফরমেশন আছে। ইভেন সে যদি চায় সে চায়নার সকল ইউনিভার্সিটি লিস্ট গুলো আছে এবং সে কোন কোন ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, এবং সেই ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটির প্রত্যেকটা ফ্যাকাল্টি মেম্বারের বা টিচারদের প্রফেসরদের ফুল বায়োডাটা দেওয়া আছে। এখন একজন স্টুডেন্ট সে কোন ধরনের রিসার্চ করবে সে তাকে আগে থেকে চিন্তা করতে হবে যে আমি এই লাইনে রিসার্চ করব, সেই অনুযায়ী তাকে প্রফেসর ম্যানেজ করে দিতে হবে। আমি যদি আমার ইনস্টিটিউটের কথা বলি, যেমন চায়নাতে পড়াশোনাটা কয়েকবার বিভক্ত, যেরকম একটা ইউনিভার্সিটি লেভেলে পড়াশোনা, আরেকটা হচ্ছে ইনস্টিটিউট ওয়াইজ। যেমন আমার ইনস্টিটিউট যেটা চাইনিজ একাডেমি অফ এগ্রিকালচারাল সায়েন্স, আরো আছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স, চাইনিজ একাডেমি অফ সোশ্যাল সায়েন্স, আরেক ধরনের হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে। সেক্ষেত্রে চায়নাতে বছরে দুইবার স্টুডেন্ট নেওয়া হয়। প্রথমটা হচ্ছে স্প্রিং, আরেকটা হচ্ছে ফল সেশন। ফল সেশনের জন্য যেটা হয় ডিসেম্বরের 25 তারিখ লাস্ট ডেট থাকে সেটা, এবং সেটা মোটামুটি জুন জুলাই দিকে অ্যাডভার্টাইজ হয়ে যায় যে তারা ফল সেমিস্টারের স্টুডেন্ট নিবে। সেক্ষেত্রে গ্রাজুয়েট স্কুল অফ চাইনিজ একাডেমি অফ সায়েন্স তারা কি করে, অ্যাডভার্টাইজমেন্টের সাথে সাথে ফুল ইনস্টিটিউট ওয়াইজ সুপারভাইজারদের লিস্ট দিয়ে দেওয়া হয়। সরি, আমাকে শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি। ওকে ওকে। সেখানে কি করা হয়, সুপারভাইজার লিস্ট ইনস্টিটিউট, মানে চাইনিজ একাডেমি অফ সায়েন্সের এগ্রিকালচার সায়েন্সের অনেকগুলা ইনস্টিটিউট আছে, সেই ইনস্টিটিউট গুলোর সাথে কোন কোন প্রফেসর এই কারেন্ট ইয়ারে কোন কয়জন করে স্টুডেন্ট নিতে পারবে, এবং সে তার মেজর কি, কোন এরিয়া সে রিসার্চ করবে, এরকম একটা এক্সেল শিট আপলোড করে দেওয়া হয়। কোন স্টুডেন্ট সেই এক্সেল শিটের মাধ্যমে সে কোন ধরনের রিসার্চ করবে সেখান থেকে সে তার ধারণা নিতে পারে, ধারণা নিয়ে সে তার সুপারভাইজারকে লিখতে পারে। এরকম ভাবে, যেমন আমি যে ইনস্টিটিউটে পিএইচডি করছি, ইনস্টিটিউট অফ এগ্রিকালচার ইকোনমিক্স এন্ড ডেভেলপমেন্ট, সেখানে সেই ইনস্টিটিউটে প্রত্যেকটা হ্যালো প্রফেসরের হ্যালো হ্যালো ঠিক আছে, ঠিক আছে স্যার, বলেন আপনি বলেন। প্রত্যেকটা সুপারভাইজারের সেখানে লিস্ট দেওয়া আছে, এবং তারা ওই সুপারভাইজার কি ধরনের রিসার্চ করেন, তাদের কি এরিয়াতে, তাদের মেজর কি এরিয়া, সে ধরনের প্রত্যেকটা, এবং তার কি কি ধরনের পাবলিকেশন আছে, প্রত্যেকটা পাবলিকেশনের কোন কোন জার্নালে পাবলিশ করা আছে সেগুলো ডিটেইলস দেওয়া আছে। এখন যে কোনো স্টুডেন্ট তার তার রিসার্চ এরিয়া অনুযায়ী তাকে সে লিখতে পারবে। এখন কথা হচ্ছে, এই মার্চ মাসে যে স্টুডেন্টরা যাবে সেটা সাধারণত চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অফার করা হয় না। সাধারণত আমাদের যে আজম ভাই কিছুক্ষণ আগে বললেন জিএসকা স্কলারশিপ, স্পেশাল একটা স্কলারশিপ, সেটাকে অফার করা হয়। আরেকটা হচ্ছে সেপ্টেম্বর মাসে আমরা যারা যাই, সেটা হচ্ছে মোস্টলি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, এই স্কলারশিপ বেয়ার করে। একই ধরনের প্রসেস, সেটা হয়তোবা জুন জুলাইয়ের দিকে এটা অ্যাপ্লাই অ্যানাউন্স করা হয়, এবং সেভাবে লিস্ট অফ সুপারভাইজার ইনস্টিটিউট অনুযায়ী এক্সেল শিট আপলোড করে দেওয়া হয়। সেইখান থেকে তারা কোনো স্টুডেন্ট চাইলে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার পছন্দ অনুযায়ী ইনস্টিটিউটকে সিলেক্ট করতে পারে, এবং যে ইনস্টিটিউট সে সিলেক্ট করবে সেই ইনস্টিটিউটের প্রত্যেকটা প্রফেসরের লিস্ট দেওয়া আছে। সেই অনেক সময় দেখা যায় যে সুপারভাইজার জিএসকে স্টুডেন্ট নিবে না, সে শুধু চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ স্টুডেন্টদের নিবে, তখন সেখানে বলে দেওয়া আসে যে এবার করতে পারবে না। এরকম ভাবে প্রত্যেকটা লিস্ট ধরে ধরে সে সুপারভাইজার সিলেক্ট করতে পারে। এখন কথা হচ্ছে সে কিভাবে সুপারভাইজার ম্যানেজ করবে। সুপারভাইজার ম্যানেজ করতে হলে প্রথমেই হচ্ছে যে আমি কি কাজ করতে চাই, আমি আমার আহ আহ কি ধরনের এরিয়ায় কাজ করতে চাই, আমার প্রফেসর সে কি ধরনের কাজ করে তার সাথে আমাকে ম্যাচ করতে হবে। এখন আমি যে কাজ করি বা কাজ করতে চাই, আমার প্রফেসর যদি অন্য ধরনের কাজ করে তাহলে সে সাধারণত আমাকে অ্যাকসেপ্ট করবে না। সেজন্য সুপারভাইজারের তার প্রোফাইলটা ভালোভাবে আমাকে অ্যানালাইজ করতে হবে, সেই অ্যানালাইজ করে তাকে আমাকে মেইল করতে হবে। এখন মেইল করার প্রথম উদ্দেশ্য হচ্ছে সে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য তাকে কিছু প্রপোজাল রেডি করতে হবে, যে বলতে হবে যে আমি এই কাজ করেছি, বা আমি আপনার সাথে তার থিমটা তাকে তার সাথে শেয়ার করতে হবে, যে আমি এই ধরনের কাজ করতে চাই, আমি দেখেছি আপনি এই ধরনের কাজ করেছেন, আমি ভবিষ্যতে এই এরিয়া কাজ করতে চাই। সেই থিম যদি তার থিমের সাথে মিলে যায় তাহলে সে তাকে অ্যাকসেপ্ট করতে পারে, এবং তার সাথে সে সাদা প্রপোজাল চায় যে তুমি কি 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 কাজ করতে চাও, তুমি একটা আমাকে প্রপোজাল পাঠাও।
সে প্রপোজাল অনেক সময় তার সাথে কমিউনিকেশন হয় ভায়া উইচ্যাট বা মেইল। অনেক সময় প্রফেসর চাইলে তাকে ইন্টারভিউ করতে পারে উইচ্যাটের মাধ্যমে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং তাকে বিভিন্ন ধরনের কোশ্চেন করে সে কিভাবে কি কাজটা করবে। সেই কাজের সাথে যদি ম্যাচ করে যায় তাহলে সে হয়তো তাকে প্রি অ্যাডমিশন একটা লেটার দিবে, বা আমরা যাকে বলি অফার লেটার বা প্রি অ্যাডমিশন লেটার বা অ্যাডমিশন লেটার, অনেক নামে আছে, বা ইনভাইটেশন লেটার, অনেক নামে সে একটা অফার লেটার দিবে। এই অফার লেটারটা আসলে অ্যাকচুয়ালি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ পাওয়ার জন্য খুবই হেল্পফুল এবং অ্যাডমিশনের জন্য। প্রথমে হচ্ছে অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশনের জন্য আমাকে এই প্রি অ্যাডমিশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা অনেকেই প্রি অ্যাডমিশন লেটার পাই না, তবুও আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করি। পরবর্তীতে হয়তো দেখা যাচ্ছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তাকে অন্য কোনো যদি সে পেয়ে যায় স্কলারশিপটা, তাকে অন্য কোনো প্রফেসর ম্যানেজ করে দেয়, ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি থেকে প্রফেসর ম্যানেজ করে দেয়। এইভাবে আসলে আমরা প্রফেসর সুপারভাইজারকে সিলেক্ট করতে পারি। আরেকটা যারা কোশ্চেন করেছেন আপনি, আমার প্রপোজাল আমি কিভাবে লিখবো বা রিসার্চ প্রপোজাল কিভাবে লিখবো। অ্যাকচুয়ালি আমি যে কাজটা করব সেই কাজের জন্য আমাকে এখন ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ধরনের ডাটাবেজ আছে, জার্নাল আছে, যেমন ভালো ভালো জার্নালের এলসিডিআর বা ফ্রান্সিস টেইলর বা ওয়েব অফ সায়েন্সের ভিতরে আমরা গিয়ে আমরা সেখান থেকে বিভিন্ন ধরনের পেপার আমি ডাউনলোড করতে পারি। পেপার ডাউনলোড করার উদ্দেশ্য হচ্ছে যে আমি কি ধরনের কাজ করছি। এখন তো আমি হিউজ ডাটাবেস দেওয়া আছে, সেটা তো আমি সব আমার কি পয়েন্ট, আমি কি ধরনের কাজ করতে চাই তার উপর নির্ভর করে আমি সার্চ করবো আসলে। এবং আমাকে প্রথমেই একজন সুপারভাইজার প্রথমেই দেখে তার কাজের নভেলটি আছে কিনা, সে কোনো নতুনত্ব আছে কিনা। সে যদি নতুন কাজ করে এবং নতুন একটা থিম থাকে তাহলে প্রফেসর তাকে ইজিলি অ্যাকসেপ্ট করে নেয়। আদারওয়াইজ তার কাজটা যদি আগে থেকে হয়ে যায় বা খুব একটা নতুনত্ব নাই বা পাবলিশ হওয়ার মতো না, একজন সুপারভাইজার চায় যে তার এই কাজ থেকে পাবলিকেশন হবে কিনা, পাবলিশ করতে পারবে কিনা। কারণ আপনি জানেন চায়না থেকে ডিগ্রি নিতে গেলে অবশ্যই অ্যাটলিস্ট ওয়ান এসসিআই পেপার লাগবে, যেটা অন্য কোনো জার্নাল হলে চলবে না, এসসিআই র্যাঙ্ক জার্নাল হতে হবে, সেই জার্নাল পাবলিশ করতে হবে। এখন যদি ভালো মানের কাজ না হয় তাহলে সেই জার্নালে পাবলিশ করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য সুপারভাইজার চায় যে কাজের নভেলটি আছে কিনা। সেই নভেলটি খুঁজতে গেলে আমাকে প্রচুর পরিমাণ আমাকে আর্টিকেল পড়তে হবে, আমাকে রিসার্চ থিম বের করতে হবে, আমার আর্টিকেল পড়ার সময় আমাকে রিসার্চ গ্যাপ বের করতে হবে। আমি চাইলে আমার প্রতিদিন কাজের অংশ হিসাবে প্রতিটা আর্টিকেল কি কি আমরা আর্টিকেল ডাউনলোড করব, সেখান থেকে আমরা একটা স্ক্রিন করব, করে আমি একটা মেট্রিক্স করে ফেলতে পারি, আমরা কিন্তু বলি রুব্রিক্স বলি। সেই রুব্রিক্স করে যে পেপারের কি কি গ্যাপ আছে, আমার কি নতুনত্ব আছে, কি করে নাই, কি কাজ করা উচিত ছিল, এই ধরনের একটা আমরা রুব্রিক মেথোলজিক্যাল কোনো প্রবলেম আছে কিনা, এরকম আমরা অনেক ধরনের ক্রিটিক্স করতে পারি, যে ধরনের যে ক্ষেত্রে আমরা আমরা রিসার্চ গ্যাপ বের করতে পারি। যদি রিসার্চ গ্যাপটা আমি ইজিলি বের করতে পারি এবং এবং সেই রিসার্চ গ্যাপ দিয়ে যদি সুপারভাইজারকে বলতে পারি যে এই কাজ আগে হয়েছে, এই কাজটা এখন হয় নাই, এই কাজ আমি করতে চাই, তাহলে ইজিলি সুপারভাইজার আমাকে অ্যাকসেপ্ট করে ফেলবে এবং আমার রিসার্চ প্রপোজালটাও আরো ভালো তৈরি করতে পারবে। এই বলে আপাতত শেষ করছি, আমি এরপরে আমার বলবো। জি, থ্যাংক ইউ মিস্টার শাহজয় রায়হান সোহাগ স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি আসলে অনুরোধ করছি আসমা আক্তার যে আসলে বাংলাদেশের ছাত্ররা কিভাবে প্রস্তুতি নিলে যে চায়না উচ্চশিক্ষার জন্য ভালো হবে, এবং আমাদের যারা এগ্রি বিজনেস ফ্যাকাল্টির যে সকল ছাত্র আছে তাদের জন্য আসলে স্কোপটা কিরকম। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। যদিও আজম স্যার আর সোহাগ স্যার অলমোস্ট সব কভার করে ফেলছে, আমি কিছু অ্যাড করতে চাচ্ছি। সেটা হলো এগ্রি বিজনেস এর জন্য যদি স্পেশালি বলতে চাই, চায়নার একটা হলো এটা অপরচুনিটি বলা যায়। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে স্কুল অফ ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট আছে, স্কুল অফ ফাইন্যান্স আছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা টিচারই বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা হলো আলাদা করে ইকোনমিক্স, ফাইন্যান্স, তারপরে এগ্রি বিজনেস মার্কেটিং আলাদা, আলাদা ফিল্ডে কাজ করে। ওই ক্ষেত্রে প্রফেসর সিলেক্টের সময় দেখতে হবে যে আমি কোন সাবজেক্টের, আমি প্রফেসর চুজ করতেছি কোন সাবজেক্টে। তো যখন সাবজেক্ট সেম হবে as well as তখন হলো যে আমার কাজের ধারা সেম হবে। ওই ক্ষেত্রে প্রফেসর সিলেক্টের সময় দেখতে হবে যে এগ্রি বিজনেস এর হোক বা অন্যান্য সাবজেক্টের হোক, যে আমার প্রফেসর কোন সাবজেক্টের, তার কাজ কোন ধরনের। ওই ধরনের যখন কাজ সেম হবে, মাস্টার্স এর ক্ষেত্রে যদিও পেপারটা ম্যান্ডেটরি না, কিন্তু হলো পিএইচডির ক্ষেত্রে তার ওই লাইনের যে পেপার আছে, আমার প্রফেসরের আমার ওই দিকের পেপারটা আছে কিনা ওটা দেখতে হবে।
আর যেহেতু সোহাগ স্যার অলরেডি বলছে যে ডিগ্রিটা হলো পাবলিকেশন বেসড, যেমন কলেজের রিকোয়ারমেন্ট যদি থাকে যে একটা এসসিআই পেপার, ওই ক্ষেত্রে প্রফেসর কিন্তু আবার রিকোয়ার করতে পারে যে না তোমাকে এসএসসিআই জার্নালে ২ টা পাবলিকেশন করবে। তখন কিন্তু আমাকে ২ টাই রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে। মানে এই ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ, শুধু চ্যালেঞ্জ তা না, একটা অপরচুনিটি। যেমন আমি যখন পেপার পাবলিশ করব, এটা যে আমার প্রফেসরের শুধু বেনিফিট তা না, আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় বেনিফিট। যেমন প্রফেসর যদি আমাকে ২ টা পেপারের জন্য রিকোয়ার করে আর কলেজ বলল একটা, আমাকে ২ টা পেপারই করতে হবে। এক্ষেত্রে যারা একটু হার্ড ওয়ার্কিং বা কাজ করতে খুব উৎসাহী তারা চায়নার দিকে মোটিভ নিতে পারে। মাস্টার্স করা থাকলেও মাস্টার্স করতে পারে। সরাসরি মাস্টার্স করা থাকলে সে পিএইচডি তেও আসতে পারে। তবে আমি সাজেস্ট করি যারা স্টুডেন্ট এজ অনেক কম তারা সরাসরি মাস্টার্সে আসলে বেশি ভালো হয়। কারণ পিএইচডি তে যখন একজন স্টুডেন্ট আসে, প্রফেসর অলরেডি ধরে নেয় সে অনেক কিছু জানে। কারণ এদের খুব অ্যাডভান্স লেভেলের ক্লাস হয়, অ্যাডভান্স লেভেলের রিসার্চ করতে হয়। তো ওই ক্ষেত্রে যদি মাস্টার্সে আসা হয়, মাস্টার্সে অনেক কোর্স করানো হয়, যেটা হলো যে তার পিএইচডি ওয়ার্কিং এর ক্ষেত্রে অনেক সুবিধা হয়। ওই ক্ষেত্রে মাস্টার্সে যারা আসবে তারা সরাসরি মাস্টার্সে এসে কাজ করে চায়নাতে আবার পিএইচডি ট্রাই করতে পারে অথবা হলো পোস্টডক এর জন্য ট্রাই করতে পারে। আর চায়নাতে যদি সে আবার চাইনিজ প্রফিসিয়েন্সি যে চেষ্টা এইচএস স্কেল, ওটাতে ভালো করলে এখানে জবের অপরচুনিটি অনেক ভালো আছে এবং ওটার স্যালারি স্ট্রাকচারও অনেক বেশি। এবং পোস্টডক এর ক্ষেত্রে পোস্টডক কিন্তু অলমোস্ট একটা জব। পোস্টডক যারা একাধিক যদি কারো 35 এর অনেক কম থাকে, সে হলো মোর দ্যান 1 পোস্টডক করতে পারবে। তো পোস্টডক যখন সে একাধিক করবে, তার প্রফেসর কিন্তু এটাকে তার জব এক্সপেরিয়েন্স হিসাবে তখন সে অন্যান্য দেশে, শুধু চায়না কেন, অন্যান্য দেশে জবের ক্ষেত্রে যে সে চায়নাতে সে আর চায়নাতে সে যদি ২ টা পোস্টডক করে, পোস্টডক যেহেতু এখানে সর্বোচ্চ হলো ২ বছর, সে ৪ বছরের মানে জব এক্সপেরিয়েন্স এর একটা সার্টিফিকেট পাচ্ছে। ওই ক্ষেত্রে সে অন্যান্য দেশে জব করার ক্ষেত্রে অনেক সুযোগ পাচ্ছে অথবা বিজনেস করার ক্ষেত্রেও চায়না সে অনেক সুযোগ পাচ্ছে। এছাড়া এগ্রি বিজনেস অনলি এগ্রি বিজনেস না, মানে সায়েন্সের যেকোনো স্টুডেন্টরাই যদি এগ্রিকালচারও বলেন, চায়নাতে ল্যাব ফেসিলিটি কিন্তু অনেক ভালো। মানে সে মানে যেকোনো ধরনের কাজ শেখার জন্য আমার মনে হয় চায়নাটা এখন খুব এক্সপান্ডেড জায়গা। কারণ আমরা জানি যে ইউএস এর পরে টেকনোলজি দিয়ে প্লাস ইকোনমিক সিচুয়েশন দিয়ে চায়না অনেক আগায়। আর সোহাগ স্যার যে বলল যে অফার লেটার মানে পাইলাম আমি, ঠিক আছে। অন্যান্য দেশেও কিন্তু অফার লেটার প্রফেসরের সাথে একই ধরনের কাজ হইলে আমরা অনেক ট্রাই করলে অফার লেটারটা পেতে পারি। তারপরে স্টেপটা কিন্তু ফান্ডিংটা। যেমন চায়নার ক্ষেত্রে অপরচুনিটি ফান্ডিং কিন্তু এখন প্রচুর এখানে। যেহেতু ওরা ইকোনমিক দিয়ে খুব বুস্টিং দিকে আছে। তো ফান্ডিং চাইনিজ গভর্নমেন্ট বলেন বা প্রভিন্সিয়াল ফান্ডিং বলেন, বিভিন্ন ফান্ডিংটা যখন আমি না পাই সেলফ ফাইন্যান্স এ এসে কিন্তু পড়াশোনা করাটা অনেক টাফ হয়ে যায়। সেক্ষেত্রে চায়নাতে ফান্ডিং পাওয়াটা আমার মনে হয় যে যেহেতু অনেক বেশি স্টুডেন্ট ওরা নিচ্ছে, ফান্ডিং পাওয়াটা অনেক সুযোগ আছে। যেমন চায়নাতে মোর দেন 4000 ইউনিভার্সিটি আছে, এর মধ্যে 1000 এর বেশি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট নেওয়া হয় এবং পৃথিবীর অনেক দেশ থেকে এখানে এসে স্টুডেন্টরা পড়ে। তো ওই ক্ষেত্রে আমি মনে করি কম্পারেটিভলি বাংলাদেশের স্টুডেন্ট এখনো অনেক কম, আসার অনেক সুযোগ আছে এবং কেরিয়ার অন্যান্য দেশে যেও চায়না থেকে পড়াশোনা করে সে অনেক ভালো করতে পারবে, বাংলাদেশে যেও করতে পারে। ইভেন তার যদি ওরকম এইম থাকে সে চায়নাতেই ভালো কোনো জব করতে চায়, ওটাও করতে পারবে, সে পোস্টডকও করতে পারবে। মানে আমার বলার এটুকু ছিল, যেহেতু স্যাররা অনেক বলে ফেলছে। জি, থ্যাংক ইউ আসমা আপনার মূল্যবান বক্তব্যের জন্য। যদি একটা কোশ্চেন আমি নিতে চাই, মাস্টার্স প্রোগ্রামের জন্য আসলে কি কি রিকোয়ারমেন্ট, এটা যে কেউ উত্তর মাস্টার্সের দিতে জন্য হ্যাঁ, একটা স্টুডেন্টও দেখলাম কোশ্চেন করছে। মাস্টার্সের জন্য সে হলো যে সবার আগে আমার মনে হয় অ্যাকসেপ্টেন্স লেটারটা অনেক জরুরি। কারণ অ্যাকসেপ্টেন্স লেটার হইলে সে প্রিফারেন্স অনেক বেশি পাবে। এছাড়া তার আইএলটিএস অথবা কোনো রিসার্চ আর্টিকেল থাকলে অনেক ভালো হয় মাস্টার্সের জন্য। জি জি, ধন্যবাদ মিস আসমা আক্তার। এখন আমরা আসবো আসলে মিস মল্লিকা রয়ের এখানে, যে আসলে যে আপনি হংকং সিটি ইউনিভার্সিটিতে আছেন, পিএইচডি করছেন, আসলে ওখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে আসলে কি রিকোয়ারমেন্ট থাকে এবং হংকং এর যে শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের সাথে কতটুকু চ্যালেঞ্জিং বিষয়, সেটা যদি একটু কাইন্ডলি বলুন। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আসলে উচ্চতর শিক্ষা ব্যবস্থার দিক থেকে হংকং যে বিশ্বের প্রথম সারিতে আছে তা আমাদের আসলে অনেকেই জানে না। আমি যখন হংকং গেলাম, হংকং স্কলারশিপটা হলো, আমাকে অনেক
অনেকে প্রশ্ন করেছে যে হংকং কেন, বা এশিয়া কেন। এশিয়াতেও যে ভালো শিক্ষা ব্যবস্থা থাকতে পারে তা সম্পর্কে আসলে অনেকেরই ধারণা নেই আর কি। হংকং এর পিএইচডি বা মাস্টার্স বেশ সমৃদ্ধ এবং শিক্ষার্থীদের বেশ খাটাখাটনি করতে হয় এখানে সুযোগ পাওয়ার জন্য, আবার পাশাপাশি পড়াশোনাটা কন্টিনিউ করে ডিগ্রিটা পাওয়া পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয়। দেখা যায় যে অন্যান্য অনেক দেশে কোর্স ওয়ার্ক ছাড়া পিএইচডির সুযোগ আছে, কিন্তু হংকং এর ব্যাপারটা ডিফারেন্ট। হংকং এ কোর্স ওয়ার্ক ছাড়া পিএইচডি করা যায় না। আহ, বাধ্যতামূলক কোর্স ওয়ার্ক করতে হয় 2 বছর, পাশাপাশি রিসার্চটা চালিয়ে নিয়ে গিয়ে দেখা যায় যে আহ, বেশিরভাগ ক্ষেত্রেই পিএইচডি কমপ্লিট করতে 4 থেকে 5 বছর লেগে যায়। খুব কম সংখ্যক সাবজেক্টের জন্যই 3 বছরে কমপ্লিট হয়, নর্মালি হয় না। তো এখন কথা হলো হংকং কেন যাবে মানুষ। যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হংকং কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছে, যেটা অনেকেই বিষয়টাকে এশিয়ার দিক থেকে ওইভাবে ওই ভিউ পয়েন্ট থেকে দেখে যে এশিয়াতে যাচ্ছে বা ইউএসএ তে যাচ্ছে অথবা কানাডাতে যাচ্ছে। আসলে আহ, আহ, আমাদের যেটা যাচাই করা উচিত, যেটা বোঝা উচিত সেটা হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কি অবস্থায় আছে, আমি যে ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছি তার ওয়ার্ল্ড র্যাঙ্কিং কি পর্যায়ে আছে। তো সেই জন্যই এই একটা বিষয় হচ্ছে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক এগিয়ে আছে হংকং বিশ্ববিদ্যালয়গুলো। আরেকটা বিষয় হচ্ছে ফান্ডিং অনেক ভালো। হংকং এর ইউনিভার্সিটি গুলোর যে স্কলারশিপের অ্যামাউন্টটা সেটা আসলে ইউএসএ বা অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি থেকেই অ্যামাউন্টটা অনেক বেশি। তার একটা কারণ অবশ্য হংকং এর যেহেতু লাইফ এক্সপেন্ডিচার, যেটা জীবন চালানোর জন্য যে খরচটা সেটা অনেক বেশি, বিশেষ করে বাসা ভাড়া অনেক বেশি। তারপরও যেই অ্যামাউন্টটা দেওয়া হয় সেটা দিয়ে আসলে শুধুমাত্র একজন স্টুডেন্ট না, অনেকেই আমরা যারা ওখানে আছি বাংলাদেশিরা আমরা বেশিরভাগই আমি বলবো 90%ই ফ্যামিলি নিয়ে ওখানে থাকছে। আমরা কিন্তু ফ্যামিলি নিয়ে থাকার পরও কিছু পরিমাণ সেভ হচ্ছে। তার মানে বিষয়টা এই যে আসলে আমরা তো সেভ করার জন্য যাইনি, বিষয়টা হচ্ছে ফান্ডিংটা ভালো, সেটা বোঝানোর জন্য আমি এটা বলছি। তো হংকং এ যেই 8টি পাবলিক ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি গুলো খুব ভালো র্যাঙ্কিং এ আছে। আমি যেখানে আছি সিটি ইউনিভার্সিটি অফ হংকং, সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 52। তারপর ইউনিভার্সিটি অফ হংকং সেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 25। এবং আরেকটা ইউনিভার্সিটি আছে হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেটা 32 পজিশনে আছে। এবং বাকিগুলো মোটামুটি ফার্স্টের দিকেই আছে, বাকি যে ইউনিভার্সিটি গুলো আছে। তো প্রথমেই আমি যেটা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি যে আসলে হংকং এ কেন যাবে, হংকং এ আমাদের স্টুডেন্টরা বা অন্যান্যরা কেন যাবে। আমি প্রথমেই সোট অ্যানালাইসিস দিয়ে শুরু করছি। হংকং এর এডুকেশনের আসলে স্ট্রেংথটা কি। স্ট্রেংথটা হচ্ছে প্রথমত হংকং এর এডুকেশন, হংকং প্লেস হিসেবে খুবই সেফ একটা ডেস্টিনেশন। সেকেন্ডলি এডুকেশনের কোয়ালিটি অনেক ভালো, খুব ভালো রেপুটেশন আছে। হংকং এর ইউনিভার্সিটি গুলো থেকে ডিগ্রি নিয়ে কিন্তু বাইরে ইউএসএ বা কানাডাতে জব করছে এরকম অনেকে আছে। এরপর হচ্ছে এডুকেশনের মধ্যে ডাইভার্সিটি আছে, যেটা অনেক কিছু শেখা যায়। তারপর ওরা নতুন নতুন টেকনোলজি ইউজ করছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা টেকনোলজিকে অ্যাডাপ্ট করতে পারার যে বিষয়টা। এরপর হচ্ছে হংকং ইউনিভার্সিটি গুলোতে যে একাডেমিক স্টাফ গুলো আছে তারা অনেক বেশি স্পেশালাইজড এবং তাদের দেখা যায় প্রায়ই বিভিন্ন রকম ট্রেনিং থাকে কিভাবে আসলে বাস্তব যেই টেকনোলজি সেটার সাথে কিভাবে স্টাফদেরকে স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এরকম সুযোগ সুবিধা আছে। বিভিন্ন রকম সেমিনারের আয়োজন করা হয়। এবং আরো যে স্ট্রেংথ বলবো সেটা হচ্ছে লাইব্রেরি গুলোতে হিউজ বুক কালেকশন আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার আমার খুব অবাক লেগেছে আমি যখন ওখানে গেছি যে বই, লাইব্রেরিতে আমি বই নিব, একটা বই আমার যে কাঙ্ক্ষিত বইটা ওই বইটা আমি কিভাবে খুঁজে বের করব সেটা নিয়েও তাদের সেমিনারের ব্যবস্থা আছে, যেটা আমাদের দেশে আসলে হয়তো বললে অনেকে হাসাহাসি করবে যে
বই খুঁজে বের করার জন্য আবার সেমিনারের কি আছে, কিন্তু এগুলো যে প্রত্যেকটা সেমিনার বা প্রত্যেকটা ট্রেনিং যে কত বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি ওখানে গিয়ে আসলে বুঝতে পেরেছি। এরপরে আমি উইকনেসে চলে যাই। উইকনেস যদি বলি তাহলে বলা যায় যে হংকং এর যে বাসাগুলো অনেক অনেক ছোট, স্পেস অনেক কম। তো যখন আমরা অন্য দেশ থেকে যখন ওখানে যাই ইনস্ট্যান্ট, ওই বাসার স্পেস দেখে মন খারাপ হয়ে যায়। দেখা যায় এখানে আমরা যেভাবে 3-4টা রুম নিয়ে বাসা ভাড়া নিয়ে থাকছি, ওখানে একটা রুমের মধ্যেই হয়তো সবকিছু মেনটেন করতে হচ্ছে। তো এটা হচ্ছে উইকনেস বলবো। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে হংকং এ বিভিন্ন দেশ থেকে মানুষ আসলে যাচ্ছে। ব্রিটেন থেকেও যেমন যাচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এসব মানুষগুলোও যাচ্ছে। তো পপুলেশন দিন দিন বাড়ছে। হংকং যেহেতু খুব ছোট একটা জায়গা, সেই অনুযায়ী মানুষ যাচ্ছে, সেই জন্য পপুলেশন বাড়ছে। আর এখন চলে যে অপরচুনিটিজ এর দিকে, কি অপরচুনিটিজ আছে সেটা হচ্ছে হংকং এর হায়ার এডুকেশনের অনেক হাই ডিমান্ড আছে, দিন দিন ডিমান্ড বাড়ছে এবং ডাইনামিক লেভেলের এডুকেশন এনভায়রনমেন্ট আছে। আমি যদি স্পেসিফিক্যালি আমার সিটি ইউনিভার্সিটির আমার ডিপার্টমেন্টের কথা বলি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ওরা দেখা যাচ্ছে একটা নোবেল প্রাইজ অ্যাওয়ার্ডির কোনো পেপার নিয়ে আমাদেরকে ক্লাসে বোঝানোর চেষ্টা করছে, বা তারা কি মেথোডোলজি ইউজ করেছে সেটা বোঝানোর চেষ্টা করছে, যেটা অ্যাপ্লিকেশন। যেটা দেখা যায় যে আমাদের দেশে আমরা শুধুমাত্র বইয়ের ভেতরেই সীমাবদ্ধ থাকি। আমি নিজেও যেহেতু একজন ফ্যাকাল্টি মেম্বার, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছি, তা আমি জানি যে আমাদের দেশের প্যাটার্নটা কেমন, এডুকেশনের প্যাটার্নটা, কিন্তু ওখানকার এডুকেশন প্যাটার্ন, এডুকেশন সিস্টেম টোটালি ডিফারেন্ট আমাদের চেয়ে। আর সেখানে আরো কিছু কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, যেহেতু লাইফস্টাইল অনেক ভালো, সেই অ্যাডভান্টেজ গুলো এডুকেশনের ক্ষেত্রে পাওয়া যায়। আর থ্রেটস হিসেবে যেটা বলবো সেটা হচ্ছে হংকং এর ল এবং রেগুলেশন খুবই স্ট্রিক্ট। যেমন একটা স্টুডেন্ট যদি যায়, সে যদি তার সাথে তার ওয়াইফ বা হাজবেন্ডকে ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে যায়, সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভিসাধারী যিনি, তিনি কোনো জব করতে পারবেন না, এরকম কিছু রেস্ট্রিকশন আছে। যেটা যেটা থ্রেটস বলছি এই কারণে, কারণ এই কারণটার জন্য অনেকে পিছিয়ে যাবে হংকং যাওয়ার ক্ষেত্রে, অনেক ভালো দিক থাকা সত্ত্বেও। হংকং এ একাডেমিক ইয়ার মূলত শুরু হয় সেপ্টেম্বর মাসে। তো এর আগের বছরেই দেখা যায় ডিসেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শেষ হয়ে যায়। সেই ক্ষেত্রে হংকং এর সবচেয়ে লুক্রেটিভ যে স্কলারশিপটা, সেটা হচ্ছে হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামের যে স্কলারশিপের ফান্ডিংটা, সেটা অনেক ভালো এবং অনেক বেশি কম্পিটিটিভ আমি বলবো। এছাড়াও আরো অনেক রকম স্কলারশিপ আছে, যেমন ইউজিসি ফান্ডেড স্টুডেন্টশিপ আছে, এছাড়া ইউনিভার্সিটি ওরিয়েন্টেড স্টুডেন্টশিপ আছে, এছাড়া আছে টিউশন ফি স্কলারশিপ আছে, কিছু স্কলারশিপ আছে এন্ট্রি স্কলারশিপ, মানে যাদের এন্ট্রি কোয়ালিটি অনেক ভালো থাকে সেই অনুযায়ী স্কলারশিপ দেয়। আবার কিছু স্কলারশিপ আছে যেমন হলের ভাড়া ফ্রি করে দিতে পারে, এই ধরনের কিছু স্কলারশিপ আছে। কিছু স্কলারশিপ ডিপেন্ড করে একাডেমিক পারফরমেন্সের উপর, যে একটা স্টুডেন্ট ওখানে গিয়ে কতটুকু পারফরমেন্স দিতে পারছে, সেই পারফরমেন্সের উপর ভিত্তি করেও কিন্তু তারা স্কলারশিপ প্রোভাইড করে। তো এরকম অনেক ধরনের স্কলারশিপ আছে। হংকং এ আমি এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া। তারা আসলে কিসের ভিত্তিতে সিলেকশনটা করে থাকে। তো তারা মেইনলি চারটা বিষয়ের ভিত্তিতে সিলেকশন করে। প্রথমত হচ্ছে একাডেমিক এক্সিলেন্স, তার মানে হচ্ছে তার একাডেমিক পারফরমেন্স বা জিপিএ বা রেজাল্ট যাই বলি না কেন, সেটা অনেক ভালো থাকতে হবে, যেটা অনেক দেশেই করে না। হয়তো শুধুমাত্র আইএলটিএস বা টোফেলের স্কোর, মিনিমাম স্কোর থাকলেই অ্যাপ্লাই করা যায়, কিন্তু হ্যাঁ, হংকং এও অ্যাপ্লাই করা যাবে, কিন্তু স্কলারশিপ দেওয়ার ক্ষেত্রে তারা একাডেমিক এক্সেলেন্সটা খুব ভালো করে দেখে। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে রিসার্চ অ্যাবিলিটিস অথবা পোটেনশিয়ালস। একটা স্টুডেন্টের কতটুকু রিসার্চ অ্যাবিলিটি আছে, তার আসলে সেই রিসার্চ করতে পারবে কিনা, তার পোটেনশিয়ালস কতটুকু আছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে সেটা তারা বুঝবে কিভাবে। তারা যেটা দেখবে সেটা হচ্ছে যেই অ্যাপ্লিকেশন ফর্ম বা অনেক সময় সিভিও অ্যাটাচ করে দেওয়া হয় অ্যাপ্লিকেশন ফর্মে, সেখানে তারা দেখবে তার কোনো
রিসার্চের অভিজ্ঞতা আছে কিনা, তার পাবলিকেশন আছে কিনা, সে কোনো কনফারেন্সে অ্যাটেন্ড করেছে কিনা, সে কোনো প্রজেক্টের সাথে যুক্ত আছে কিনা বা কোনো প্রজেক্ট শেষ করেছে কিনা, এবং সেগুলোতে তার কন্ট্রিবিউশন কেমন, পাবলিকেশনের ক্ষেত্রে সে কোনো ভালো জার্নালে পাবলিশ করেছে কিনা, জার্নালটা কোন মানের বা কোন গ্রেডের জার্নাল সেটাও তাদের কাছে অনেক বেশি ম্যান্ডেটরি। এসব বিষয়গুলো দেখেই কিন্তু তারা ডিসিশন নেবে যে এই স্টুডেন্টের রিসার্চ পোটেনশিয়াল আছে কিনা। এখন বিষয় হচ্ছে কারো যদি কোনো পাবলিকেশন না থাকে সেই ক্ষেত্রে সে কি অ্যাপ্লাই করতে পারবে না? অবশ্যই পারবে। সেই ক্ষেত্রে সে অ্যাপ্লাই করতে পারবে, তার অন্যান্য যেসব ক্রাইটেরিয়া আছে সেগুলো যদি ফুলফিল হয় তাহলে সেই ক্ষেত্রে সে অ্যাপ্লাই করার পরে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা রিসার্চ প্রপোজাল জমা দিতে হয়, যেটা অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে ফাইনাল রিসার্চ প্রপোজাল না। এই প্রপোজালটা জমা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা ওই প্রপোজালটা দেখে বুঝতে পারে যে আসলে এই স্টুডেন্টটা রিসার্চ অ্যাবিলিটি আছে কিনা, সে লিখতে পারছে কিনা, সে একটা যে আর্টিকেল লিখবে বা রাইটিং অ্যাবিলিটি যেটা সেটা ঠিক আছে কিনা। এরপরে আমি চলে যাচ্ছি 3 নাম্বার ক্রাইটেরিয়া। 3 নাম্বার ক্রাইটেরিয়াটা হচ্ছে কমিউনিকেশনস এন্ড ইন্টারপার্সোনাল স্কিলস। এই ক্ষেত্রে তারা যেটা দেখে সেটা হচ্ছে তার ইংলিশের দক্ষতাটা কতটুকু। যেমন একজন স্যার অলরেডি বলেছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেটা সেটা দিয়ে অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। যেমন আমি যখন অ্যাপ্লাই করেছি আমি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লাই করেছি, যে আমার এখানকার পড়াশোনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ ছিল, এটা দিয়ে অ্যাপ্লাই করেছি। কিন্তু ওই মুহূর্তে আমি আবার আইএলস পরীক্ষাও দিয়েছিলাম যেটার রেজাল্ট আনপাবলিশ ছিল তখনও। তো ওখানে অ্যাপ্লিকেশন ফর্মে অপশন আছে যে আনপাবলিশ থাকলেও কখন পাবলিশড হবে এরকম একটা প্রবাবল ডেট দিয়ে পরে পাবলিশড হলে আপডেট করে দেওয়ারও সুযোগ ছিল। তা আমি সেটাই করেছি, আমার যখন আইএলস এর রেজাল্টটা পাবলিশড হয় আমি পরে সেটা আপডেট করে দিয়েছি। যদিও ওরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে অ্যাপ্লিকেশনটা আসলে কালেক্ট করছে, কিন্তু যখন কম্পিটিশনের বিষয় চলে আসে তখন কিন্তু অনেক কিছুই চলে আসে। তখন তারা দেখবে যে দুজন স্টুডেন্ট, দুজন থেকে একজন যদি স্কলারশিপ দিতে হয় সেই ক্ষেত্রে তারা কম্পেয়ার করে দেখে যে দুজনেরই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আছে কিন্তু একজনের আইএলস আছে আরেকজনের আইএলস নাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই যার আইএলস আছে তাকেই প্রেফার করে বেশি। এবং আরেকটা যে বিষয় জিমেট বা জিআরই, এই স্কোরটা বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্ষেত্রে ওরা এই বিষয়টা একটা প্লাস পয়েন্ট, যদিও সেটা রিকোয়ারমেন্ট না অনেক ইউনিভার্সিটিতেই, কিন্তু জিমেট বা জিআরই যদি দেওয়া থাকে সেটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। 4 নম্বর যে ক্রাইটেরিয়াটা ওরা দেখে সেটা হচ্ছে লিডারশিপ অ্যাক্টিভিটিস। এই বিষয়টার ক্ষেত্রে কিন্তু অনেকের ল্যাকিংস থাকে। দেখা যায় যে লিডারশিপ অ্যাক্টিভিটিস বলতে যারা ভার্সিটি লেভেলে যখন স্টুডেন্ট ছিল তারা বিভিন্ন ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করেছে অথবা কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তারা ইনভলভ ছিল, এরকম বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে এটা আরেকটা ক্রাইটেরিয়া যেটা ওখানে অ্যাপ্লিকেশন ফর্মে অপশনেও থাকে অথবা সিভিতেও অ্যাড করে দেওয়া যায়। মোটামুটি এই 4টা ক্রাইটেরিয়া যারা ফুলফিল করতে পারে তারা মোটামুটি স্কলারশিপ পাবে বলে আশা করা যায়। তাও আলটিমেটলি ডিপেন্ড করছে ওদের উপর, যেহেতু তাদের ইভ্যালুয়েশন যে প্রসেসটা সেটা অনেক বেশি হার্ড। সেখানে দেখা যায় যে সিলেকশন প্যানেল থাকে দুটো, একটা হচ্ছে সায়েন্স, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং তাদের একটা প্যানেল, আরেকটা প্যানেল হচ্ছে হিউম্যানিটিস, বিজনেস এবং সোশ্যাল সায়েন্স যেটা তাদের একটা প্যানেল। তো এই প্যানেল মেম্বাররা যেটা করে প্রথমে শর্ট লিস্ট করে ফেলে, যারা অ্যাপ্লাই করে তাদেরকে শর্ট লিস্ট করে তারপরে এই শর্ট লিস্টেড যেসব স্টুডেন্টরা আছে তাদেরকে স্কাইপ বা ফোন ইন্টারভিউ এরকম ইন্টারভিউ নিয়ে, যেটা আমিও ফেস করেছি। যেমন আমাকেও তারা একটা ইমেল পাঠিয়েছে যে তুমি ফোনে ইন্টারভিউ দিতে চাও নাকি স্কাইপেতে ইন্টারভিউ দিতে চাও, তো আমি বললাম আমি ফোনে ইন্টারভিউ দিতে প্রেফার করব। তখন তারা আমাকে আবার একটা ইমেল করে আমাকে টাইম দিল যে এই হংকং টাইম, এই টাইমে আমরা তোমাকে ফোন করব এবং তোমার একটা ইন্টারভিউ নেব। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে প্রায় 45 মিনিটের একটা ইন্টারভিউ আমি ফেস করেছি। এবং সেই ইন্টারভিউতে তাদেরকে ডিটেলস আমার সম্পর্কে বলতে হয়েছে। তো ওই মুহূর্তে আমি কিছু প্রজেক্টে যুক্ত ছিলাম, সেই প্রজেক্ট সম্পর্কে জিজ্ঞেস করেছে, আমার পাবলিকেশন সবকিছু মিলিয়ে তারা জিজ্ঞেস করেছে। তো যেটা আসলে আমাদের দেশের স্টুডেন্টদের জন্য যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে প্রথমেই উনি বললেন যেটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার।
সেটা একটা প্রবলেম, কিন্তু আসলে এটা খুব বেশি প্রবলেমও না। প্রবলেম না হংকং এর জন্য এটা এই জন্যই বলবো, কারণ হংকং এ 90% মানুষই আসলে ইংলিশে কথা বলে, যার কারণে খুব একটা প্রবলেম সেই ক্ষেত্রে হয় না। শুধু বিশ্ববিদ্যালয় বলে কথা না, যারা যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমার বাসায় ট্যাপটা নষ্ট হয়ে গেছিল, তো ওই ট্যাপ ঠিক করার জন্য একটা লোক এসেছে, সেই লোকও আমার সাথে ইংলিশে কনভারসেট করছে। এটা হচ্ছে এরকম, তো যার কারণে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে খুব একটা পড়তে হয়নি। সামান্য মানে কয়েকজন ছাড়া, যেমন বাজার করতে গেলে দুই একজন হয়তো ইংলিশে কথা বলতে পারছে না, তারপরও খুব একটা প্রবলেম হয়নি, কারণ বাজার করতে গেলে দেখা যায় প্রোডাক্টের সামনেই প্রাইসটা লেখা থাকে, এই জন্য কথা বলতে হয় না। আরেকটা বিষয় যেটা স্টুডেন্টরা প্রবলেমে পড়ে সেটা হচ্ছে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা। যেহেতু আমাদের এখানকার কালচার আর ওখানকার কালচার পুরোপুরি ডিফারেন্ট, একটা নতুন জায়গায় গিয়ে অ্যাডাপ্ট করার যে এবিলিটিটা, ওইটা অনেকেরই থাকে না বা কম থাকে। সেই ক্ষেত্রে অ্যাডাপ্ট করার যে ক্ষমতাটা, সেটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। তারপরে যেটা সবচেয়ে বেশি প্রবলেমেটিক আমার জন্য হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে আমাদের দেশে টেকনোলজিটা অনেক পিছিয়ে। এটা একটা অনেক বড় একটা প্রবলেম। দেখা যাচ্ছে যে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের, তো ইকোনমিক্স ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে যে বিভিন্ন সফটওয়্যারের ইউজ ওখানে আছে, যেটা হয়তো আমি এখানে ইউজ করিনি, নতুন করে আমাকে শিখতে হয়েছে। এরকম অনেক কিছুই নতুন করে শিখতে হয়েছে। এটা যদিও প্রথম দিকে একটু প্রেশার মনে হয়, কিন্তু আলটিমেটলি এটা ওভারকাম করা আসলে কোনো বিষয় না। আর সবচেয়ে বড় যেটা হোম সিকনেস এর ব্যাপারটা, এটা সব স্টুডেন্টরাই ফেস করে যখন বাইরে পড়তে যায়, যে আসলে দেশে থাকার যে বিষয়টা সেটা মিস করে। প্রথম দিকে প্রবলেম হলেও পরে এটাকে ওভারকাম করা সম্ভব। তো এই হচ্ছে মোটামুটি আমাদের চ্যালেঞ্জ গুলো। তো যেটা জিনিসটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে একটু চেষ্টা করতে হবে। অনেকেই ভয় পায়, অনেকে অনেক কিছু ইনফরমেশন জানে না, বসে থাকে, হয়তো কারো থেকে ইনফরমেশন পাবে, তারপর সে ট্রাই করবে। এটা না করে আমরা যদি একটু নেট ব্রাউজ করি, আমরা কিন্তু অনেক ইনফরমেশন নেটেই পেয়ে যাই এখন। তারপরে হচ্ছে অন্যের উপর নির্ভরশীলতার ব্যাপারটা, সেটা কমাতে হবে। আগ্রহ যেটা, সেটা আসলে নিজেকে নিজে মোটিভেট করে আগ্রহটা নিজের মধ্যেই সৃষ্টি করতে হবে। আমাদের দেশে দেখা যায় যে আসলে মাস্টার্স করার পরে স্টুডেন্টদের একটা জবের ব্যাপারে ইয়ে থাকে, যে যে কোনো ভাবে জবে ঢুকতে হবে, লেট করা যাবে না, যেহেতু একটা এইজের একটা সময়সীমা আছে। কিন্তু যারা রিসার্চের দিকে থাকতে চায়, যারা বাইরে যাওয়ার যাদের ইচ্ছা আছে, তাদের নিজেকে নিজে মোটিভেট করতে হবে এবং আগ্রহটা সৃষ্টি করতে হবে। এবং সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ঝুঁকিও নিতে হয়। অনেকে দেখা যায় এখানে জবে অ্যাটেন্ড না করেই কিন্তু বাইরে চলে যাচ্ছে, সেটা একরকম ঝুঁকি। তবে বাইরে পড়াশোনা করে আসলে পরবর্তীতে এস্টাবলিশড হতে পারেনি এরকম খুব কম সংখ্যকই দেখা যায়। আলটিমেটলি দেখা যায় আইএলটিএস দিতেও অনেকে ভয় পায়, যে যেটা আমি নিজেও ফেস করেছি, যে আমি মনে হয় পারবো না, আমার স্কোর মনে হয় আসবে না, এরকম একটা বিষয় থাকে। প্রিপারেশন নিয়ে তারপর দিব, এরকম প্রিপারেশন নিতে নিতে দেখা যায় অনেক সময় চলে যায়, আলটিমেটলি আর দেয়া হয় না। তো আমাদের দেশে স্টুডেন্টদের ভাবা উচিত যে আমরা যখন হাজার হাজার স্টুডেন্টের সাথে কম্পিট করে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সুযোগ পেয়েছি, সেই ক্ষেত্রে আইএলটিএস এর ব্যাপারটা আসলে ভয়ের কিছুই নাই। সেখানে কোনো কম্পিটিশনও নাই, সেখানে কোনো ফেইলও নাই, তাহলে আইএলটিএস দিতে তো সমস্যা নেই। তা আলটিমেটলি যে বিষয়টা আমি সর্বোপরি লাস্টলি যেটা বলবো সেটা হচ্ছে, কারো যদি বাইরে পড়তে যায় কোনো আগ্রহ থাকে এবং ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে লেগে থাকা এবং লেগে থাকা, এটার বিকল্প আর কিছুই নেই। একটাতে স্কলারশিপ হয়নি, আরেকটাতে হয়নি, তাই বলে হবে না, এটা ভাবার কোনো কারণ নাই। লেগে থাকলে অবশ্যই সম্ভব। থ্যাংক ইউ, আমি এতটুকুই বলার ছিল। জি জি জি, থ্যাংক ইউ। আমরা মোটামুটি হংকং সম্পর্কে জেনে ফেলছি। হ্যাঁ, মোটামুটি সব কাভার হয়ে গেছে, যেহেতু এটা ভালো হয়েছে, কারণ হংকং এর একজনই লোক। তো আপনি ইলাবোরেট করাটা আমাদের সবার জন্য সুবিধা হয়েছে। জি, থ্যাংক ইউ আপনাকে। আসলে এর মধ্যে একটা কোশ্চেন নিয়ে তারপর আমরা ফজলুল স্যারের কাছে আসবো। একজন আসলে কোশ্চেন করেছে যে বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে সুবিধাজনক অবস্থানে বা তুলনামূলক এগিয়ে কোন জিনিসটা রাখে। হ্যাঁ, এটা চায়না এবং হচ্ছে হংকং দুইটার ক্ষেত্রে হতে পারে।
আমরা কোন ক্ষেত্রে এগিয়ে আছি বলে বিশ্বাস করি আমরা আসলে? আমাদের স্ট্রেংথটা যদি বলি, যে আমাদের এমন কোয়ালিটি আছে যেটা অন্য দেশের নাই। ট্রেনটা হলো স্যার যে, যদিও ম্যাডাম লাস্টে বলছে লেগে থাকা। আমি খুব কম সংখ্যক মানে স্টুডেন্টকে দেখছি যে বাঙালি তারা প্রফেসরের একদম প্রথম শ্রেণীর প্রিয় না। এটার একমাত্র কারণ হলো টাইমিং। যেমন ল্যাব মিটিং গুলো হয় আমাদের যেখানে, আমি আমার ল্যাব প্লাস অন্যান্য ল্যাবে দেখি সবার আগে বাঙালিরা প্রেজেন্ট থাকে এবং যে কোনো কাজের ক্ষেত্রে খুব অ্যাটেন্টিভ, না পারলেও লেগে থাকার বিষয়টা। আর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু লেগে থাকার বিকল্প আসলেই কিছু নাই। তো সেই ক্ষেত্রে এখানে আমরা যখন আসি তখন কিন্তু আমরা তেমন কিছুই জানি না। তো না জানার ক্ষেত্রে লেগে থাকার গুরুত্বটা আরো অনেক বেশি। ওটা আমি মনে করি বাঙালি স্টুডেন্টের অনেক বড় একটা স্ট্রেংথ। মানে কেউ না এখানে আসার পরে চায়না থেকে ডিগ্রি না নিয়ে যায় এরকম কিন্তু অনেক স্টুডেন্টও আছে। আমি বাঙালি খুব কমই দেখছি ডিগ্রি না নিয়ে যাওয়াটা হলো পাবলিকেশনের জন্য। কারণ উইদাউট পাবলিকেশন এখানে কোনোভাবেই ডিগ্রি হওয়া পসিবল না। এবং পাবলিকেশন প্রফেসর প্লাস কলেজ সিলেক্ট করে দিবে যে আমি কোথায় পাবলিশ করতে হবে। তো আমি এরকমও বাঙালি দেখছি যে টাইম ওভার হয়ে গেছে, তারপরেও সে মানে নিজ দায়িত্বে বাংলাদেশে চলে যেয়ে পাবলিকেশন করে পরে ডিগ্রি নিয়ে গেছে। তো আমি মনে করি এটা অনেক বড় স্ট্রেংথ। জি, জি। থ্যাংক ইউ আসমা আক্তারকে। এখন আমি আসতেছি ফজলুল হক স্যারের কাছে আসতেছি। কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আপনি ওই থাইল্যান্ড এবং জার্মানি ২ দেশের আসলে পড়াশোনার একটা অভিজ্ঞতা আছে ২ সেমিস্টারে। সেক্ষেত্রে আসলে কাইন্ডলি যদি বলেন আসলে যে থাইল্যান্ড এবং জার্মানিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে বা আমাদের ভর্তি বা স্কলারশিপের জন্য আসলে কি করণীয় একজন ছাত্রের? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে যারা আমাকে শুনছেন। স্যারকে ধন্যবাদ যে উনি একটা উচ্চশিক্ষা বিষয় অনলাইন একটা প্রোগ্রামের ব্যবস্থা করছেন। আমি প্রথমেই বলবো যে থাইল্যান্ডের যে সমস্যা দিয়ে আমি শুরু করি। থাইল্যান্ড হচ্ছে আসিয়ানভুক্ত দেশ। আসিয়ানভুক্ত দেশে কিন্তু আমি ওখানে পড়তে যাই দেখি একমাত্র এআইটি তে বাংলাদেশি স্টুডেন্ট বেশি, তাছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে বাংলাদেশি স্টুডেন্ট খুব একটা নাই। আর আসিয়ানভুক্ত দেশ হওয়ার কারণে বাংলাদেশি স্টুডেন্টদের ওখানে স্কলারশিপও নাই। মূলত আমি ওখানে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপ পাই। আর তাছাড়া এআইটি তে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের স্কলারশিপ আছে। এছাড়া বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোনো ওপেন স্কলারশিপ ওখানে নেই। বাদ বাকি সব স্টুডেন্ট যা আসে ওখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মিয়ানমার, চাইনিজ, জাপানিজ, ফিলিপাইন্স এর স্টুডেন্ট। আমরা বাংলাদেশি স্টুডেন্ট খুবই কম। তবে আমি আমার নিজস্ব ওই থাইল্যান্ডে প্রথমে 1 বছর আমি কোর্স ওয়ার্ক করি, তারপরে জার্মানিতে যেহেতু ছিলাম, আমি থাইল্যান্ডের ব্যাপারে যেটা আমি বাংলাদেশি স্টুডেন্টদের বলবো যে ওখানে যেহেতু স্কলারশিপ, আমরা বাংলাদেশি স্টুডেন্টরা স্কলারশিপ ছাড়া চিন্তাই করতে পারে না, ওখানে কাজের সুবিধাও খুব একটা নাই। সেক্ষেত্রে স্কলারশিপ যেটা আছে, এডিবি স্কলারশিপ আছে। এডিবি স্কলারশিপটা সাধারণত থামাসাত ইউনিভার্সিটিতে দেয় আর এআইটি তে দেয়। এআইটি তে অনেকগুলো সাবজেক্ট কভার করে, আর থামাসাত ইউনিভার্সিটিতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি কভার করে আর ইকোনমিক্স ফ্যাকাল্টি কভার করে। এটা একটা। আর একটা আছে ওখানে থাইল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ আছে, এটা ওপেন স্কলারশিপ, সারা পৃথিবীর মানুষ এখানে অ্যাপ্লাই করতে পারে। কেন জানো আমরা বাংলাদেশি স্টুডেন্টরা এই স্কলারশিপটাকে খুব একটা সার্চ করে না, যার জন্য বাংলাদেশি স্টুডেন্ট দেখা যায় না যে ওনারা থাইল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে গেছে। কিন্তু যখনই আমি এআইটি তে গেছি, যেহেতু থামাসাত ইউনিভার্সিটির রাংসিত ক্যাম্পাসের পাশে এআইটি, ওখানে আমি কয়েকবার গেছি। ওখানে দেখেছি যে আপনার আসিয়ানভুক্ত দেশের অনেক লোকজন তারা থাইল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসছে। আবার অনেক ব্যাংক অফ থাইল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপ ওখানে আছে। আর একটা আছে ওখানে আপনার থাই রাজ পরিবার আছে, সেটা আমরা সবাই জানি। থাই রাজ পরিবারের একটা স্কলারশিপ আছে যেটা এআইটি তে দেয়, বাট এখানে থামাসাত ইউনিভার্সিটিতে দেয়। থাইল্যান্ডের ক্ষেত্রে আমি হ্যালো জি, জি, জি। থাইল্যান্ড, হুম, হ্যাঁ, শুনতে পাচ্ছি। থাইল্যান্ডের এডুকেশন সিস্টেম সম্পর্কে যদি আমি বলি, সেটা কিছু কিছু ইউনিভার্সিটি আছে শুধু ওনারা পিএইচডি এবং মাস্টার্স, আর কিছু কিছু ইউনিভার্সিটি আছে অনার্স মাস্টার্স পিএইচডি দুইটাই কভার করে। আর এআইটি যেটা বাংলাদেশি ম্যাক্সিমাম লোকজন পড়ালেখা করে, এআইটি তে একটা বেসরকারি প্রতিষ্ঠান, বাট এখানে গ্লোবাল অনেক স্কলারশিপ আছে। এখানে আপনার যেমন এডিবির স্কলারশিপ আছে, ওপেক এর ওখানে স্কলারশিপ আছে, আসিয়ানের স্কলারশিপ আছে, তারপরে আপনার ওই থাই রাজ পরিবারের স্কলারশিপ আছে,
তারপরে আপনার নাফিকের স্কলারশিপ আছে, নেদারল্যান্ডের অনেক স্কলারশিপ এখানে আছে। আমি বাংলাদেশি স্টুডেন্টদের বলবো যে তারা কোন সাবজেক্ট তারা প্রিফার করে পড়ার জন্য। যে এখানে যদি বিজনেসের কথা আমরা বলি, বিজনেসে পড়ালেখা এখানে অনেকটা কঠিন। এখানে ওনারা জিআরই জিম্যাট ছাড়া ওনারা বিজনেস ফ্যাকাল্টিতে নেয় না। আপনারা জানেন যে আমি এখানে ইকোনমিক্স ফ্যাকাল্টিতে পড়ি। ইকোনমিক্স ফ্যাকাল্টিতে ওনারা আপনার কি বলে জিআরই জিম্যাট ওখানে দরকার হয় না, বাট এখানে আইএলটিএস স্কোরটা ইম্পর্টেন্ট। অনেক সময় ওনারা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ওনারা অ্যাকসেপ্ট করে অ্যাপ্লিকেশন, বাট ডিগ্রি অ্যাওয়ার্ড করার সময় ওনারা কিন্তু আইএলটিএস স্কোরটা ওনারা নিয়ে নেন। যেমন আমি উল্লেখ করি যে থামাসাত ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া যেটা আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এবং ইভেন আপনি অ্যাডমিশনও পেয়ে যান, কিন্তু আপনার ডিগ্রি কমপ্লিট করার আগে ল্যাঙ্গুয়েজ টেস্টের মতো আইদার ওনাদের একটা নিজস্ব এক্সাম আছে, টিইউজিইটি বলে, থামাসাত ইউনিভার্সিটি জেনারেল ইংলিশ টেস্ট যেটা, এটা অথবা আপনার আইএলটিএস 6.5 যখন এই সার্টিফিকেটটা দেখাইতে পারবে তখন আপনাকে ডিগ্রি অ্যাওয়ার্ড করবে। থাইল্যান্ডের ডিগ্রি অ্যাওয়ার্ডের ক্ষেত্রে ক্রাইটেরিয়া হচ্ছে আপনার এখানে মাস্টার্স এর ক্ষেত্রে পাবলিকেশনও আছে, প্রসিডিংস আছে, কিন্তু পিএইচডি এর ক্ষেত্রে এখানে আপনার পাবলিকেশনটা ম্যান্ডেটরি, সেখানে প্রসিডিংসটা ওনারা অ্যাকসেপ্ট করে না। আর মাস্টার্স এখানে 2 বছর, আর পিএইচডি থাইল্যান্ডে মূলত যদিও অফিসিয়ালি বলে 3 বছর, কিন্তু এখানে 3 বছর সম্ভব হয় না। থাইল্যান্ডে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার 2 বছর কোর্স ওয়ার্ক শেষ করতে হয়। 2 বছর কোর্স ওয়ার্ক শেষ করার পরে আপনার তার কোর্স ওয়ার্কের একটা মিনিমাম রেজাল্ট আছে, ওই রেজাল্ট কাভার না করা পর্যন্ত আপনাকে থিসিস বা রিসার্চ যে পার্ট আছে ওই পার্টে মারা যেতে চায় না। এই হলো থাইল্যান্ডের যদি বলেন এডুকেশন সিস্টেমের ব্যাপার স্যাপার। আর স্কলারশিপ আমাদের বাংলাদেশি স্টুডেন্ট এখানে আছে বলে আমি খুব একটা মনে করি না। আর এখানে পড়ালেখা যদিও আপনার পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, 2 ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি আমাদের মতো ফ্রি না, কিন্তু আদারওয়াইজ আমি যদি জার্মানির কথা যেহেতু আপনি আমাকে বলছেন, জার্মানির ক্ষেত্রে যদি আমি একটু টানি, সেখানে জার্মানি অনেক ইউনিভার্সিটির টিউশন ফি আছে খুবই কম, কিন্তু থাইল্যান্ডের ইউনিভার্সিটির টিউশন ফি একেবারেই কম না। কিছু কিছু ইউনিভার্সিটির টিউশন ফি মোটামুটি বাংলাদেশের চেয়ে কম বলা যায়, বাংলাদেশের বেসরকারি ইউনিভার্সিটির চেয়ে কম, কিন্তু ম্যাক্সিমাম ইউনিভার্সিটির টিউশন ফি অনেক বেশি। আর যদি আমি কম্পারেটিভলি স্টুডেন্ট অ্যাডাপ্টেবিলিটির কথা বলি, থাইল্যান্ডের সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। এখানে আপনার থাই প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই থাই প্রোগ্রাম আছে, আপনার ইংলিশ প্রোগ্রাম আছে। আমরা যারা ফরেনার তারা শুধু ইংলিশ প্রোগ্রামে পড়ি, ইভেন লোকাল যারা তারাও যদি ইংলিশ প্রোগ্রামে পড়তে হয় তাদেরকে ইংলিশ প্রফিসিয়েন্সি একটা এক্সাম দিতে হয়। আর এখানে প্রফেসরদের ক্ষেত্রে আমি যেটা বলবো, ম্যাক্সিমাম প্রফেসর তারা খুব হাইলি কোয়ালিফাইড, কিন্তু তারপরে ওনাদের এটা ধরে নিব আমাদের ফরেন স্টুডেন্টের নাম ধরে নিব আমার নিজের প্রবলেম, আমার ওনাদের ল্যাঙ্গুয়েজের অ্যাকসেন্টটা বুঝতে অনেক সময় কষ্ট হয়ে যায়, থাই প্রফেসরদের অ্যাকসেন্টটা। ইভেন আপনার কেনাকাটার ক্ষেত্রে বড় প্রবলেম, ইনারা সেলসম্যান যারা বা অন্যান্য শপিং মলে যারা, এরা ইংলিশ খুব একটা বুঝেই না, কিন্তু সবচেয়ে সুবিধা যেটা শপিং মলে প্রাইস কোটিং করা থাকে, আপনার আমাদের কেনাকাটার ক্ষেত্রে কোনো একটা প্রবলেম ফেস করতে হয়। আর জার্মানিতে যেহেতু আমি এক সেমিস্টার ছিলাম, জার্মানির ক্ষেত্রে বলবো যে আমাদের স্টুডেন্ট আমাদেরকে যারা শুনছেন, বিশেষ করে আমি জার্মানির ব্যাপারে যেহেতু বলবো, যারা পিএইচডি এবং মাস্টার্স করতে চান, জার্মানির ক্ষেত্রে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে খুবই ভালো, বিজনেস ফ্যাকাল্টির স্কলারশিপ খুব একটা নাই, ইকোনমিক্স এর আছে। আর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশেষ করে আইটির ক্ষেত্রে আমি যদি এক্সপিরিয়েন্স এর কথা বলি, কেউ যদি জার্মানিতে 4 বছর বা 5 বছর থাকে আইটির উপর, তার কোনো ডিগ্রি থাকে, তার পিআর তো আগে শুরুতে দেয় না, প্রথমে দেয় আপনার ব্লু কার্ড, তারপরে গ্রিন কার্ড, এরকম ক্রাইটেরিয়া আছে। 6 বছর, 5 বছর, 6 বছর, আস্তে আস্তে তারপর পাসপোর্ট দিয়ে দেয় একটা নির্দিষ্ট সময়ের পরে। যারা ইনফরমেশন টেকনোলজির এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজির আছে তাদের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা পাওয়াটা অনেক সহজ, কিন্তু আদারওয়াইজ সোশ্যাল সায়েন্স যদি বিজনেস বলি, ইকোনমিক্স বলি, এটা পাওয়াটা খুবই কঠিন। আর আমাদের বাংলাদেশি স্টুডেন্ট, বিশেষ করে আমার স্টুডেন্ট যারা আপনার জার্মানিতে যেতে চান, আমার তাদের প্রতি একটা রিকোয়েস্ট, আপনারা যদি ফাইন্যান্সিয়ালি সাউন্ড না হন, মিনিমাম 6 মাস যদি আপনি নিজেকে চালানোর মতো ফাইন্যান্সিয়াল সাউন্ড বা সলভেন্সি আপনার না থাকে, প্লিজ ওদিকে যাবেন না। আমরা সাধারণত মনে করি বিদেশে গেলে আমি এয়ারপোর্ট থেকে নামবো, আমার জন্য একটা চাকরি অপেক্ষা করতেছে, আমি চাকরি করব বা ফ্যামিলিতে আমি তার পরের মাস থেকে টাকা পাঠাবো। আসলে বিদেশটা কিন্তু এত সহজ না। বিদেশটা যদি স্কলারশিপ পান আলহামদুলিল্লাহ অনেক ভালো, যদি স্কলারশিপ না পান কাজ করে
বিদেশে চলবেন, থাইল্যান্ডে কাজের সুবিধা নাই, কিন্তু থাইল্যান্ডে একটা সুবিধা আছে, আপনার ফার্স্ট সেমিস্টার শেষ করার পরে যদি আপনি কোনো প্রফেসরের সাথে ভালো সম্পর্ক বিল্ড আপ করতে পারেন, থাই প্রফেসর, জার্মান প্রফেসর, আমি দেখছি ওনাদের অনেক প্রজেক্ট, যেটা বাংলাদেশের সব প্রফেসরের এই প্রজেক্ট গুলা থাকে না। সেই প্রজেক্টে কাজ করার একটা সুবিধা আছে, যেটা দিয়ে আপনার আপনার জীবন চালাইতে পারবেন। বিশেষ করে থাইল্যান্ডে আপনি যদি ব্যাংকক শহরের কথা আমি বলি, সেখানে আপনার বাসা ভাড়া $300 মধ্যে হয়ে যায়, আর একজন মানুষ খাওয়ার জন্য সেখানে $150 এনাফ পাই। আর যা কম্পারেটিভলি আমি জার্মানির ক্ষেত্রে, যেহেতু থাইল্যান্ডের দিকে আমাদের স্টুডেন্টরা যেতে চায় না, জার্মানির ক্ষেত্রে যদি আমি বলি আমাদের স্টুডেন্টদের বা বাংলাদেশি স্টুডেন্ট, আপনারা যাওয়ার আগে সলভেন্ট মিনিমাম 6 মাস যেন আপনাকে কাজ করতে না হয়, এক সেমিস্টার শেষ করবেন, ল্যাঙ্গুয়েজটা বুঝবেন, তাহলে আপনি কিন্তু কেএফসি বলি, বার্গার কিং বলি বা বিভিন্ন ফাস্ট ফুড রেস্টুরেন্ট আছে, সেখানে কাজের সুবিধা আছে। ইভেন আপনার সেখানে প্রফেসরদের প্রজেক্টও আছে, আপনার সেখানে মিনি জব একটা কথা আছে, €450 দেয়, সেটা দিয়ে আপনার চলতে পারবে। আর যদি আপনার বার্গার কিং বা কেএফসি, ম্যাকডোনাল্ডস, সেখানেও অনেক জবের সুযোগ সুবিধা আছে স্টুডেন্টদের। আর সেটাই আমি ফাইনালি আবার বলতে চাই, জার্মানি চিন্তা করেন বা থাইল্যান্ডে চিন্তা করেন, আপনার ইন্টারেস্টের উপরে কোন সাবজেক্টে পড়বেন। বিশেষ করে বিজনেস ফ্যাকাল্টি যারা আমার কথা শুনছেন, তাদের জন্য আসলে, আমি নিজে যেহেতু বিজনেস ফ্যাকাল্টি, আমি বুঝি বিজনেস ফ্যাকাল্টির জন্য শকিং নিউজ। আপনার জার্মানিতে খুব একটা স্কলারশিপ নাই, ইকোনমিক্সে আপনাকে পড়তে হবে, আইদার ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে পড়তে হবে। শুধু একমাত্র ফ্রাঙ্কফুর্ট ইউনিভার্সিটি আছে যেখানে মার্কেটিং এর শুধু স্কলারশিপ আছে, তার স্কলারশিপ আছে। আর পিএইচডি যারা করবেন ভবিষ্যতে, তাদের ক্ষেত্রে আমি জার্মান সম্পর্কে একটু বলে রাখি, শুধু ফান্ডের দিকে তাকায় না, জার্মান ইউনিভার্সিটি গুলো দেখবেন প্রফেসরদের পিএইচডি পজিশন আছে। বাংলাদেশের আমরা কেন যেন মনে করি দাঁত ছাড়া আসলে জার্মানিতে কেন যেন ফান্ড নেই, জার্মানিতে হিউজ ফান্ড আছে, প্রফেসররা পিএইচডি পজিশন দেয়, যেটা আপনার তাদের ফান্ডের চেয়ে অনেক ভালো ফান্ডিং করে। আর সেখানে পজিশন পাওয়ার ক্ষেত্রে যেটা আমি বলবো, অনেকে অনেক কথা বলছে, যেহেতু সময়ের স্বল্পতা আছে, আমি একটা কথাই বলি যে ফাইনালি একটা সেন্টেন্স, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনি সব দিক থেকে যখন ফিট হবেন, তখনই পিএইচডি পজিশনটা পাবেন। আসলে আপনি কোনো দিকে ল্যাকিংস থেকে আসলে পিএইচডি পজিশনটা আশা করা যায় না। আর একটা কথা, পিএইচডি পোস্টডক এর ব্যাপারে, আমি 6 মাস ছিলাম, যেহেতু বেশি দিন ছিলাম না, বাঙালি কমিউনিটির সাথে আমি মিশছি, ওনাদের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পারছি, আপনার পিএইচডি, ইভেন আমি বলবো যে আমার একটা কোর্সের টিচার ছিল, উনি পিএইচডি করছেন কোরিয়া ইউনিভার্সিটি থেকে। আর একটা টিচার ছিল, উনি পিএইচডি করছেন আপনার জাপানের ওয়াশেদা ইউনিভার্সিটি থেকে। এর মানে এই না যে আপনি এশিয়া থেকে পিএইচডি করলে পোস্টডক আপনি বা আপনার জার্মানিতে কাজ করতে পারবেন না, জার্মানিতে কিন্তু এরকম না। জার্মানিতে আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন যে আসলে ইউ আর সামথিং, হ্যাঁ, আসলে জার্মানিতে কাজ করার অনেক সুবিধা আছে। আর পিএইচডি পোস্টডক করার জার্মানির ক্ষেত্রে অনেক সুবিধা, ইভেন ইউনিভার্সিটি টিচার হওয়ারও অনেক সুবিধা আছে। তা আপনার যদি বাংলাদেশ থেকে পিএইচডি করেন বা যে দেশ থেকে পিএইচডি করেন, আপনার যদি মনে করেন যে আমি জার্মানিতে আলটিমেট যাবো, আমি মনে করি জার্মানি উইল বি দ্য বেস্ট প্লেস, বিকজ ওখানে আপনি জানেন জনগণ অনেক রকম, ইভেন লোকাল জার্মান যারা, তারা কিন্তু অতটা পড়ালেখা করতে চায় না, যার জন্য আমাদের এশিয়ান লোকজন বলি, আফ্রিকান লোকজন বলি, অন্য দেশের লোকজন কিন্তু জার্মানিতে অনেক বেশি। আর এরপরে যদি আপনাদের স্পেসিফিক, আমি মডারেটরকে বলছি, আপনার যদি স্পেসিফিক দু একটা কোনো কোশ্চেন থাকে সেটা জার্মান বা থাইল্যান্ড। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। জি, জি, থ্যাংক ইউ ফজলুল হক স্যারকে তার বক্তব্যের জন্য। আসলে সব জায়গাতেই, যে কোনো ডিগ্রি, যে কোনো প্রোগ্রামে আমরা যেতে চাই না কেন, সব জায়গাতেই চ্যালেঞ্জটা ফেস করে কিন্তু আমাকে করা লাগবে, ডিগ্রি আমি অ্যাওয়ার্ডেড হওয়া লাগবে। ইয়েস, আমি 1 মিনিট কথা বলি। ওই যে যেহেতু আমাদের একটা স্টুডেন্ট মাজহারুল ইসলাম একটা কোশ্চেন লিখছে, আমি ওর আনসারটা স্পেসিফিক আনসার, ও বলছে যে আমাদের তুলনামূলক সুবিধা, কি সুবিধার কথা আমি বলবো না, আমি অসুবিধার কথাটা বলি। আমি ইউরোপে যে সমস্যাটা ফেস করছি, যেমন ধরেন যে আমি বাঙালি মানুষ, আমি ড্রিঙ্কস করি না, হ্যাঁ, আমি তারপরে ধরেন যে মানুষের সাথে, ছেলে মানুষ যেহেতু, মেয়েরা ওখানে আছে, ক্লাসমেট যারা আছে তাদের সাথে হাগ করা, তাদের সাথে হ্যান্ডশেক করা, এটা আমরা অনেক সময় করি না, যেটা অন্যান্য দেশের লোকজন, বিশেষ করে আমাদের আশেপাশের দেশের লোকজন, এটা কিন্তু এটা দ্রুতই করে ফেলে, হ্যাঁ, যেটা না করার কারণে ওই এশিয়ান, এশিয়ান বলবো না, বিশেষ করে আমাদের দেশের লোকজনকে, বাঙালিদেরকে, ইন্ডিয়ানরা কিন্তু খুবই অ্যাডাপটিভ, যে দেশে যায় সে দেশের পরিবেশের সাথে ড্রিঙ্কস করতেছে, ঘুরতেছে, ফিরতেছে, ড্রেস কোডের সাথে ম্যাচ করতেছে, আমরা কোনো সমস্যা, আমি এটাকে তাদের খারাপ বলবো না। এটা আমাদের না করার কারণে অনেক সময় এরা মনে করে কি আমরা খুবই ন্যারো, এবং আমাদের চিন্তার লেভেলটা খুব কম, এবং আমরা কালচারালি খুব ইল ম্যানার্ড।
এটা আমি প্র্যাকটিক্যালি আমি জার্মানিতেও এই জিনিসটা দেখেছি। তারপরে আমি থাইল্যান্ডের বিভিন্ন প্রোগ্রামে যখন আমরা গেছি বলছি দেখেন আই ডোন্ট ড্রিঙ্ক বা এই সেই ভাগ করতেছে না, হাত মিলাচ্ছে না, এটা খুব খারাপ ভাবে ওনারা দেয়। যাই যার জন্য আমি বলবো যে আমার মাজারুল ইসলামকে যেটা বলবো, আর একটা জিনিস আছে আমাদের সবচেয়ে বড় ল্যাকিং যেটা আমরা মনে করি বিদেশটা আমাদের জন্য হ্যাভেন, বিদেশটা কিন্তু হ্যাভেন। মনে করি বিদেশ যাবো আমাদের জন্য সবকিছু প্রস্তুত রয়ে গেছে, আসলে প্রস্তুত না। ইউ হ্যাভ টু প্রিপেয়ার ফর ইউরসেলফ। সেখানে কাজ নাই, আপনাকে কাজ পেতে হবে। আর ল্যাঙ্গুয়েজ, জার্মানিতে যেহেতু লোকজন এখন যাচ্ছে, জার্মানি যাওয়ার আগে আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ না হলে কিন্তু কাজ কেউ দিবে না আপনাকে, অতএব ল্যাঙ্গুয়েজ পার্টটা কমপ্লিট করে তারপরে যাবেন প্লিজ। আর একটা ফাইনাল আবার বললাম যে প্লিজ ডোন্ট গো টু জার্মানি উইদাউট বিং ফাইন্যান্সিয়ালি সলভেন্ট টু কন্টিনিউ অ্যাট লিস্ট 6 থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আসলে কালচারাল বেরিয়ার্স থাকবে, কারণ আমরা বাংলাদেশেও দেখি এক জেলার গালি আরেক জেলার হচ্ছে বুলি, অনেক ক্ষেত্রে হয়। সব বিদেশ তো একটু থাকবেই, আসলে এটা মেনে নিয়ে আসলে আমাদের যেতে হবে। তো যাই হোক, আমরা মোটামুটি শেষ পর্যায়ে আসছি, ঠিক আছে। তো একটা কোয়েশ্চেন মনে আমরা উত্তর দিতে পারি নাই, সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করেছে আবু সিয়াম নামে, ইজ কো কারিকুলার অ্যাক্টিভিটিজ মাস্ট বি ফর দ্য রিকোয়ারমেন্ট। আমি হংকং এ যে ছিল উনি বলেছে কো কারিকুলার অ্যাক্টিভিটির জন্য। যদি আমরা চায়নার দিকে যাই বা জার্মানির দিকে যাই, ওখানকার কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে কিরকম ইভালুয়েট করে? আমি যেহেতু চায়নার ব্যাপারে খুব একটা বলতে না, চায়না সেটা আসমা সোহাগ স্যার আছে। হ্যাঁ, সোহাগ স্যার সোহাগ আছেন, আসমা আপা আছেন, ওনারাই বলবেন আমি আশা করি। কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা আসলে একাডেমিক বিদেশে যারা আসছেন তারা বুঝছেন। আমরা বাংলাদেশে মনে করি আমার হাইস্ট সিজিপি আছে, এর জন্য মনে হয় যে স্কলারশিপটা আমিই পাবো। স্কলারশিপ ক্রাইটেরিয়াটা কিন্তু শুধু হাইস্ট সিজিপি এর উপর ডিপেন্ড করে না। তারা আমার সিবিটাকে যখন স্ক্যানিং করে তখন আমার একাডেমিক রেকর্ডটা একটা পার্ট, আর অবশ্যই কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা অনেক বেশি দেখে। যে যে যত বেশি কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত সে কিন্তু তত বেশি অ্যাডাপটিভ। আপনার একটা হাইস্ট সিজিপি এর একটা স্টুডেন্ট আনলো কিন্তু তার কো কারিকুলার অ্যাক্টিভিটিসটা নাই, প্রফেসররা দেখবে যে এই ছেলে ভালো, একাডেমিকে ভালো, আমার সাথে তো মিশতে পারবে না, আমার কালচারের সাথে তো মিশতে পারবে না, তাহলে এই ছেলেকে দিয়ে আমরা কি কাজ করবো? বা আপনারা জানবেন হয়তো বা সোহাগ স্যার বলবে, আসমা আপা বলবে, রয় আপা বলছেন যে আপনার যার যত কো কারিকুলার অ্যাক্টিভিটিস সে কিন্তু বিদেশে তত সোশ্যাল ওয়ার্কে তাকে যোগ করার সুযোগ সুবিধা তত বেশি থাকে। যার জন্য আমি মনে করি এটা খুবই ভাইটাল একটা পয়েন্ট টু হ্যাভ টু সিকিউর স্কলারশিপ। জি, থ্যাংক ইউ। জি, সোহাগ স্যারকে আমরা একটু সংযুক্ত করতে চাই। ওখানকার আসলে কো কারিকুলার বা ভলেন্টারি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করাটা চাইনিজরা কিভাবে ইভালুয়েট করে। জি, একটু বলেন যে কাইন্ড। তার অ্যাডাপটিভ ক্যাপাবিলিটি, তার 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 মিশে যাওয়ার ক্ষমতা, তার কাজের কতটুকু স্ট্রেস নেওয়ার ক্ষমতা কতটুকু আছে, সেগুলো আসলে মেজারমেন্ট করার জন্য আমরা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করি তখন একটা একটা থাকে, একটা ক্রাইটেরিয়া থাকে যে তার কি কি ক্রাইটেরিয়া কো কারিকুলার অ্যাক্টিভিটিস করে কিনা। সেখানে যদি ফিল আপ করা হয় সে কি কি ধরনের কাজ করে, সে ডিবেটিং সোসাইটিতে ছিল বা খেলাধুলাতে ভালো, তাহলে তার 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 অ্যাপ্লিকেশনটা আসলে রেইজ করে, তার সে ভালো একজন ওয়েট ক্যারি করে ভালো। কিন্তু এটা থাকতেই হবে মাস না, বা থাকলে এটা ভালো, তার স্কলারশিপ বা অ্যাপ্লিকেশনে বা এডমিশনের জন্য হেল্পফুল। এবং চায়নাতে যেটা হচ্ছে, চায়নাতে কোকুলার অ্যাক্টিভিটিতে অনেক অনেক আছে। যেমন ইন ক্যাম্পাসে আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা করি, যেমন ভলিবল খেলা, সাধারণত তারা ব্যাডমিন্টন খেলা শীতের সময় আমরা, বা পিএইচডি স্টুডেন্ট, আমাদের এখানে মাস্টার্স পিএইচডি স্টুডেন্টরা বেশি, তো এত স্ট্রেসে থাকে, মানে অন্যান্য দিকে যাওয়ার মতো আসলে সুযোগ থাকে না। বিশেষ করে পিএইচডি স্টুডেন্টরা, তারা তারা সকাল 8টার ভিতরে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। চায়নাতে যেরকম হয় ল্যাবে ঢোকার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়, ম্যান্ডেটরি। ফিঙ্গারপ্রিন্টে ঢুকতে হবে, ফিঙ্গারপ্রিন্টে বেরোতে হবে, এবং মাঝখানে আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। তো এত পরিমাণ স্ট্রেস থাকে, তারা আসলে অন্যদিকে যাওয়ার সুযোগ পায়। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সোহাগ স্যারকে আর বক্তব্যের জন্য। জি, শফিউল আজম স্যার অলরেডি আমাদের কাছে চলে আসছেন। একজন কোশ্চেন করছেন, আমি এটা শফিউল আজম স্যারের কাছে দিয়ে দিচ্ছি। লিখছে যে সিজিপিএ, if CGPA less than 3.5, is it possible for abroad degree? জি, আমরা যদি চায়নার কনটেক্সটে আসি।
আচ্ছা, থ্যাংক ইউ। এটা আসলে খুবই ভাইটাল কোয়েশ্চেন। আমি আমার প্রথমে যখন বলেছিলাম যে ভালো স্টুডেন্টরা যেন চায়নায় অ্যাপ্লাই করে, তারা খুব ভালো করতে পারবে। ওখানে একটা জিনিস আমার আসলে মিস হয়ে গেছে বা আমি বলি নাই, সেটা হচ্ছে যে যারা মিডিয়াম ক্যাটাগরির বা একটু খারাপ সিজিপিএ করেছে তাদের ক্ষেত্রে কি হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে যে একটা লিস্ট কোয়ালিফিকেশন লাগে, যেমন অ্যারাউন্ড 60%। সো 60% মার্কস নিলে সে যদি অ্যাপ্লাই করে, সিজিপিএ এক এক জায়গায় এক এক রকম, সো এর পরে সে অ্যাপ্লাই করতে পারবে, সেটা নিয়ে সমস্যা হবে না। কিন্তু তাকে আসলে কম্পিট করতে হয় অন্যান্য ভালো স্টুডেন্টদের সাথে। তো এই ক্ষেত্রে যদি কারো সিজিপিএ কম থাকে, তাহলে তাকে আরো কিছু গুড অ্যাট্রিবিউটস অ্যাড করতে হবে। যেমন তাহলে তাকে হয়তো ইংরেজিতে একটু ভালো থাকতে হবে। যদি সে আইএলটিএসটা দিয়ে নেয়, তাহলে হয়তো তার সিজিপিএটাকে সে কভার করতে পারলো, যে এরকম। অথবা তার হয়তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, মানে অনেকগুলো পয়েন্টস আছে একটা অ্যাপ্লিকেশনে। হ্যাঁ, সবগুলো পয়েন্টস তাকে পয়েন্টস গুলো নিতে হয়। আর সিজিপিএ 3.5 এর লেস যদি আমি বলি, আমার নিজের পার্সোনাল, I am less than 3.5, so no problem. 3.5 এর নিচে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু মাস্টার্সে আসার জন্য 3.5 এর নিচে থাকলে আমার মনে হচ্ছে না খুব একটা, আমি যা দেখেছি প্রবলেম আছে। তবে তাকে চুজ করার ক্ষেত্রে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তাকে ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট চুজ করার ক্ষেত্রে অবশ্যই তার সাথে সামঞ্জস্যপূর্ণ ডিপার্টমেন্ট বা প্রফেসর বা ইউনিভার্সিটি চুজ করতে হবে। এখন আমি যদি লো একটা স্কোর নিয়ে খুব হাই স্কোরের একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করি, তাহলে খুব ভালোভাবে বোঝা যেতে পারে যে আমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এই কারণে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে আমার স্কোর কেমন, কি আমার ইংলিশের প্রফিসিয়েন্সিটা কেমন, সেই চিন্তাগুলো করে আমার একটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করা উচিত, যেন আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্টেড না হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ওই যে লক এন্ড কি, যেটা আমি বলতে চাই, লক এন্ড কি স্টাইলে হতে হবে। আমি এমন ভাবে সেট করতে হবে আমাকে, যেন আমি ফিক্স হই, আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট না হয়। ওভার অ্যাম্বিশিয়াস, হাই অ্যাম্বিশিয়াস ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট অ্যাম্বিশিয়াস হয়ে আমি যদি এমন কোথাও অ্যাপ্লাই করলাম যেখানের জন্য আসলে আমি ফিট না, তাহলে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হওয়ার চান্স আছে। সো যারা মিডিওকার বা একটু লেস সিজিপি আছে, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা অবশ্যই অ্যাপ্লাই করবে। এবং তবে ইউনিভার্সিটি গুলো চুজ করার ক্ষেত্রে সেরকম করতে হবে যে ওই ইউনিভার্সিটি গুলোতে কেমন চলছে, সেটা ইউনিভার্সিটি গুলোতে অন্যান্য বাংলাদেশি কমিউনিটি বা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস গুলোতে ইমেইল করে জেনে নিতে হবে যে তার যে সিজিপি আছে সেটা অ্যাকসেপ্টেবল কিনা ওই ইউনিভার্সিটির জন্য। কারণ এই রেঞ্জটাও বিভিন্ন ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আর তার সাথে সাথে অবশ্যই রিসার্চ এক্সপিরিয়েন্সটা থেকে গেলে তার সিজিপিএটা কভার করার জন্য অন্য যে জিনিসগুলো লাগে, যেমন সে যদি এর মাঝখানে একটা পাবলিকেশন করে ফেলে ভালো জায়গায়, ভালো একটা রিসার্চ করে, যেমন বাংলাদেশে অনেক প্রফেসর আছেন, তাদের টিমে কাজ করার সুযোগ আছে। আমি বলবো যে আন্ডারগ্রেডে অনেক ক্ষেত্রেই করা যায় না, তারপরেও যদি কেউ চেষ্টা করে আন্ডারগ্রেডে রিসার্চে প্রোগ্রামের সাথে যুক্ত থাকার, তাহলে সেগুলোই তার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে যদি তার সিজিপিএ কম থাকে। সো আমি যদি বাইরে পড়ার ক্ষেত্রে ভাবি, তাহলে শেষে ফাইনাল ইয়ারের দিকে আমি বুঝতে পারবো যে আমার সিজিপিএ কেমন জায়গায় আছে। তো আমাকে বাইরের জন্য প্রিপারেশন নিতে হলে আমার তাহলে রিসার্চের জন্য হয়তো একটা পাবলিকেশন অ্যাড করে নিলাম ইউনিভার্সিটি প্রফেসরদের সাথে থেকে, হয়তো আমি ইংলিশে একটা আইএলটিএস দিয়ে নিলাম। হয় অনেকে আবার দেখা যাচ্ছে সিজিপিএ আন্ডারগ্রেড বা মাস্টার্স এর সিজিপিএটা আসলে যখন প্রফেশনাল হাই লেভেলে চলে যায়, তখন ওই সিজিপিএটা ম্যাটার করে না। সো সে যখন এসে পড়বে, তার নলেজটাই ম্যাটার করে, তার যে ক্রিয়েটিভিটিটা সেটাই এখানে ম্যাটার করবে। সো মাস্টার্সে আসুক, পিএইচডিতে আসুক, সে যদি এখানে এসে ভালো পারফর্ম করে, তার সেই পুরনো সিজিপিএটা কোনো ফ্যাক্টরি, কোনো ম্যাটার হবে না তার জন্য। তো আমি ওটাই বলতে চাচ্ছি যে তাকে চুজ করার ক্ষেত্রে সাবধানী হতে হবে, আর সিজিপিএ কম থাকলে তাকে অ্যাডিশনাল কয়েকটা অ্যাট্রিবিউট যোগ করে নিতে হবে। বুঝতে পারছি। জি, থ্যাংক ইউ। জি, Thank you. মোটামুটি ভ্যালু এডেড সার্ভিস, এটা কম থাকলে আরেকটা অ্যাড করে নিতে হবে, ব্যালেন্সিং হয়ে গেল। জি, চমৎকার বলেছেন আপনি। যদি আমরা যদি একটু ইয়ের দিকে আসি, আমরা হংকং এর দিকে যদি আসি, চায়না থেকে, যে হংকং এর যদি কারো সিজিপিএ 3.5 এ থাকে, তাহলে কি সে তার যোগ্যতা থাকে কিনা ওই দেশে যাওয়ার জন্য, ওই দেশের ইউনিভার্সিটি তাকে কিভাবে রিকমেন্ড করবে? ধন্যবাদ। আসলে যে বিষয়টা আমি প্রথমেই বলেছি যে হংকং এ একটা সিলেকশন ক্রাইটেরিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে, ফ্যাক্টরটা হচ্ছে একাডেমিক এক্সেলেন্স।
তার মানে তারা অবশ্যই যাদের সিজিপিএ হাই তাদেরকে প্রেফার করবে বেশি। তবে অ্যাপ্লাই করা যাবে না বিষয়টা সেরকম না, অ্যাপ্লাই করা যাবে, কিন্তু স্কলারশিপের ক্ষেত্রে বা ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে সেটা হয়তো একটা প্রবলেম হয়ে যেতে পারে, যেহেতু তাদের ফান্ডিংটা অনেক ভালো, অ্যামাউন্টটা বেশি, কিন্তু তারা খুব কম সংখ্যক স্টুডেন্টকেই স্কলারশিপটা প্রোভাইড করে। তো সেই ক্ষেত্রে কম্পিটিশনের একটা বিষয় চলে আসে। সিজিপিএ কম হলে সে অ্যাপ্লাই করতে পারবে না বিষয়টা কিন্তু তা না, সেটা রিকোয়ারমেন্ট না, তবে সেটা একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করবে যদি সিজিপিএ ভালো থাকে। আর সিজিপিএ যদি কম থাকে, যেমন 3.5 এর নিচে, নর্মালি ওরা মাস্টার্স এর সিজিপিএ চায় অনলি 3, যেটা বি গ্রেড, কিন্তু এই ওদের 3 আর আমাদের দেশের 3 এর মধ্যেও কিন্তু ডিফারেন্স আছে। আমাদের দেশের 3 বলতে যেটা বোঝায়, ওদের 0.3 কিন্তু সেটা না, ওদের 0.3 হচ্ছে 60% মার্কস। তো সেই ক্ষেত্রে 60% মার্কস এর নিচে হলে অ্যাপ্লাই করা যাবে না তা না, কিন্তু অ্যাপ্লাই করলেও স্কলারশিপের ক্ষেত্রে সে পিছিয়ে থাকবে। ধন্যবাদ। জি, জি, থ্যাংক ইউ। আসলে সব জায়গার মোটামুটি ইন্টারন্যাশনাল সিনারি একই রকম, যে আমার যদি একটা জায়গায় কম থাকে আরেকটা জায়গায় আমাকে অথবা আইএলটিএস বা জিআরই, জিমেট বা আমার পাবলিকেশন, এইগুলোর উপরে আসলে একটু বেশি যদি ভালো ফোকাস থাকলে হয়তোবা কিছুটা ব্যালেন্সিং হয়ে যাবে আশা করি। জি, ধন্যবাদ। আসলে আমরা অনেকক্ষণ আলোচনা করছি এবং আমাদের মনে হচ্ছে যে আমরা একটা খুব প্রাণবন্ত ফ্রুটফুল আলোচনা করতে পেরেছি। আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গিয়েছে। সো আমি আসলে যদি এখান থেকে যারা চায়না থেকে সংযুক্ত ছিলেন, মিস্টার এফ মোহাম্মদ শফিউল আজম স্যার, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সোহাগ স্যার, উনি আমাদের এখানের সাথে সংযুক্ত রয়েছেন, এবং মিস আসমা আক্তার চায়না থেকে সংযুক্ত হয়েছিলেন, এবং মল্লিকা রয়, এবং কিছুক্ষণ আগে তার বাচ্চা কান্নাকাটি করার জন্য আমাদের ফজল হক স্যার, উনি আগে একটু ব্রেক নিয়েছে। জি, সবাইকে আসলে ধন্যবাদ, এবং আশা করি আমাদের যারা ছাত্রছাত্রী আসে যেই দেশেই যাক না কেন, অবশ্যই তাদের আজকের এই সেশনটা কিছুটা হলেও তাদের উপকারে লাগবে বলে আশা করছি। এবং সবাই মায়ের রমজানের মধ্যেও আমরা আসলে অনেক কথা বলেছি, এবং এবং এজন্য আমি আরেকবার সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং শফিউল আজম স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে বিশেষ কৃতজ্ঞতা। আর ম্যাডাম যে উনি হংকং বিষয়ে মোটামুটি সবকিছুই বলে ফেলেছেন, আমাদের আর কোনো স্পিকার লাগে নাই, যেটা আমাদের অনেক সুবিধা হয়েছে। সো ধন্যবাদ আপনাদেরকে, ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে একটি ঈদ আসতেছে, সবাইকে ঈদ মোবারক, অগ্রিম শুভেচ্ছা। এবং বর্তমানে যে করোনা পরিস্থিতি সারা ওয়ার্ল্ডে এখন ঘটছে, এবং স্বয়ং আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে স্বয়ং আল্লাহ তাআলা সারা বিশ্ব থেকেই এই করোনা থেকে মুক্তি দিয়ে আমাদের যারা উচ্চশিক্ষা, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা বিভিন্ন ক্ষেত্রে আছে, তাদের এই বিষয়টা যাতে এগিয়ে নিতে পারি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। জি, স্যার, ধন্যবাদ আপনাকে আপনাদের সবাইকে। ঈদের শুভেচ্ছা। সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, অন্যকে ঘরেতে অনুপ্রাণিত করবেন। ঈদ আসছে, তো ঘরে ঈদ করুন। সবাইকে আবারও শুভেচ্ছা দিয়ে বিদায় নিচ্ছি। জি, সোহাগ স্যার যদি কিছু বলে বিদায় নেন। এই প্যান্ডেমিক সিচুয়েশন তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই ঘরে থাকে, সুস্থ থাকে। সবাইকে ধন্যবাদ। জি, আসমা আক্তার, থ্যাংক জি। ইউ স্যার, সেশন খুব ভালো লাগছে। সবাইকে অনেকদিন পরে দেখছি, যদিও দুজন নতুন, মনে হলো যে শেরে বাংলায় আলোচনা করতেছি, দুজন গেস্ট আছে। ভালো লাগলো। সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক। বাংলাদেশ দ্রুত ভালো অবস্থায় ফিরে আসুক, করোনা সারা পৃথিবী ভালো অবস্থায় ফিরে আসুক। থ্যাংক ইউ সবাইকে। পরিচিত হয়ে ভালো লাগলো নতুনদের সাথে। জি, জি ম্যাডাম, হংকং, জি, জি, মল্লিকা রয় ম্যাডাম, জি। সবাইকে ধন্যবাদ। খুবই ভালো লাগলো আজকের এই স্বতঃস্ফূর্ত আয়োজন, খুব উপভোগ করলাম বলা যায়। খুব খারাপ একটা সিচুয়েশন যাচ্ছে আমাদের সবার জন্য, তারপরও এই সিচুয়েশনের মধ্য দিয়েও এত সুন্দর একটা আলোচনা আমরা করলাম, পাশাপাশি আড্ডাও বলা যায়, অনেক কিছু জানলাম, অনেক কিছু শুনলাম। পৃথিবী তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এই কামনায় বিদায় নিচ্ছি। জি, জি, সবাইকে ধন্যবাদ আবারও। সবাইকে জি, ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।